আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। তো এই মুহূর্তে আর কথা বাড়াতে চাই না। আমার হাতে বেশ কিছু ইমেলস রয়েছে আপনাদের পাঠানো, আমি সেই ঘটনাগুলোতে চলে যাব। আমার হাতে যে শুরুতে মেইলটি পাঠিয়েছেন সেটি আরিফুল ইসলাম নাহিদ, উনি পাঠিয়েছেন। আমি কথা না বাড়িয়ে তার লেখা সেই ঘটনাটিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি আরিফুল ইসলাম নাহিদ। আশা করি ভালো আছেন। আমার পক্ষ থেকে রাতুল ভাই এবং রেডিও সারাবেলাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার বিশ্বাস আজকে ভূতবেলা বেশ দারুণভাবে জমে উঠবে। আজকের এই ঘটনাটি আমার এলাকার একজনের কাছ থেকে শোনা। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। রাতুল ভাই, দুনিয়াতে এমন কিছু রহস্যময় এবং ভয়ঙ্কর জায়গা রয়েছে যেগুলোতে আমাদের কখনোই যাওয়া উচিত নয়। ঘটনার শুরুতেই বলতে চাই, এখানে রিচুয়াল বলে একটা শয়তানি জাদুর ধাপ বা অন্ধকার পদ্ধতিকে বোঝানো হয়েছে। সিলেটের জৈন্তাপুরের এক গহীন পাহাড়ি অঞ্চলের ঘটনা এটি। 2013 সালের মার্চ মাসে কয়েকজন ছাত্র ঘুরতে যায় সিলেটের কাছাকাছি অবস্থিত ভাঙাদিঘি নামক এক জায়গায়। স্থানীয় লোকজন ওই জায়গাটি এড়িয়ে চলে, কারণ দিঘির পাড়ে নাকি মাঝে মধ্যে এক অদ্ভুত মহিলাকে দেখা যায়, যার গায়ের রং কালো, চোখের সাদা অংশ নেই, কেবল লাল টকটকে। তাদের সেই বন্ধুর গ্রুপের মধ্যে একজনের নাম ছিল রিফাত। তবে রিফাতের একটা সমস্যা ছিল, সে সবসময় অদ্ভুত যেসব বিষয় আছে সেগুলো নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করত। আর সেই চেষ্টা একদিন তাকে নিয়ে গেল সেই রিচুয়ালে, যার খেসারত আজও তাকে দিতে হচ্ছে, এবং কেউ এই বিষয়টা ভুলতে পারেনি। স্থানীয় কিছু পুরনো লোক বলতো ওই ভাঙাদিঘির নিচে নাকি একটা পাথরের ঘর আছে, যেখানে 100 বছর আগে কালো জাদুর সাধনায় মানুষকে বলি দেওয়া হতো। তারা বলতো সেই জায়গায় দাঁড়ালেই শরীরে কাটা দেয় না, বরং মানুষের শরীর হালকা হয়ে যায়, কারণ মানুষের আত্মা শরীর থেকে বের হতে যায় তখন। রিফাত এসব কথা শুনে তাদের বন্ধুদেরকে বলছিল, এসব গুজব, আমি ওখানে একাই যেতে পারবো, আমার কিছুই হবে না। সেদিন রাতে রিফাত প্রায় রাত 1টার দিকে দিঘির পাড়ে একা একা ঘোরাঘুরি করছিল। পানির দিকে তাকিয়ে হঠাৎ দেখতে পেল পানির উপর দিয়ে কেউ একজন হেঁটে আসছে। চুল পেট অব্দি লটপট করছে, আর তার হাতে একটা বোতল, আর সেই বোতলের মধ্যে একটা হাতের অংশ মতো বোঝা যাচ্ছে। রিফাত তখন ভয় পেয়ে ছুটে পালাতে চায়, কিন্তু পেছন থেকে কিছু একটা তাকে আটকে ধরে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবং কিছুক্ষণ পর সে অনুভব করতে পারে তাকে ফিসফিস করে কিছু একটা বলা হচ্ছে। কথাটা ছিল এরকম, তুই তো এলি, এখন তোকে দিতেই হবে। পরদিন সকালে তার বন্ধু রানা নিখোঁজ হয়ে যায়। তাকে পাওয়া যায় ওই দিঘির পাড়ে, গলা কাটা, মুখে শিঙের খোঁচা ঢোকানো, আর বুকের মাঝে রক্ত দিয়ে লেখা, আমার রিচুয়াল শুরু হয়েছে। রিফাত তখন চুপচাপ, কিন্তু রাতে সে ডায়েরিতে লিখে রেখেছিল, আমি রাতে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুমের মধ্যে আমার পেছনে কেউ একজন দাঁড়িয়েছিল। তারা বলল, যদি আমি শক্তি চাই তাহলে আমাকে দিতে হবে আরও রক্ত। আমি রাজি হয়ে গেছি। তারপর থেকে রিফাত কেমন যেন বদলে যায়। একেই তাদের এক বন্ধুর নিখোঁজ হওয়ার সংবাদ, তার মধ্যে রিফাতের এরকম পরিবর্তন। সে একা একা বসে থাকতো, রাত নেই দিন নেই। তো একদিন রাত 3:15 সে দিঘির দিকে একা একা হাঁটতে শুরু করলো, আর ফিসফিসে গলায় বলতে লাগলো, আজ একটার প্রাণ নেব। এক রাতে রিফাত নিজেই বলল তার বন্ধুকে, মানুষের রক্ত যত তাজা হয়, বান ততই শক্তিশালী হয়। তারপর দিন রিফাত নিখোঁজ হয়। প্রায় 3 দিন কোনো খোঁজ খবর পাওয়া যায় না তার। তো এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। প্রথম 2 দিন ভালোই যায়, এবং তৃতীয় দিনের মাথায় রিফাতকে পাওয়া যায় সেই দিঘির নিচে, সেই পাথরের ঘরের কাছে, যেখানে সে পাথরের ওপর দাঁড়িয়েছিল, আর ওর হাতে ছিল একটা ছুরি। এবং
ওই পাথরের পাশে ছিল 3 জনের মৃতদেহ, যাদের পেটে লেখা ছিল রক্ত দিয়ে এবং আরবি ভাষায় কিছু অদ্ভুত শব্দ লেখা ছিল। রিফাতের শেষ শব্দটি ছিল রিফাতের শেষ রিচুয়ালটি ছিল নিজের আত্মাকে উৎসর্গ করা। সে চেয়েছিল অমর বান পেতে। তার দরকার ছিল শুদ্ধ আত্মা, তাই সে বেছে নেয় তার নিজের ছোট বোনকে। সেদিন সে তার ঘরে আলো বন্ধ করে একটা মোমবাতি জ্বালায়, কিন্তু রিচুয়াল সম্পূর্ণ হওয়ার আগেই তার মা ঘরে ঢুকে পড়ে, আর সেই মুহূর্তেই সব বাতি নিভে যায় এবং তারপর রিফাত কেমন যেন পাগল হয়ে যায় এবং তাকে বেঁধে রাখা হয় পাশের রুমে। সে কারো চোখে তাকাতে পারে না, কারণ তার চোখে কেবল অদ্ভুত কিছু একটা দেখা যায়। তার ঘরের দেয়ালে কেবল একটাই বাক্য লেখা ছিল, রক্ত খালি হয় কিন্তু আত্মা বন্দী থাকে। যে রিচুয়াল শুরু করে সে মরে না, সে অন্য শরীর খুঁজে নেয়। এরপর তার সাথে কি হয়েছিল তা আজও রহস্য হয়ে আছে। এরপর রিফাতের ঘরে তার মাথাবিহীন দেহ পড়েছিল এবং মেঝেতে লেখা ছিল, আমাকে ডাকিস না, ডাকলে এই পরিণাম হবে। আজও ভাঙা দিঘির পাড়ে মাঝে মাঝে দেখা যায় একটা ছায়া দাঁড়িয়ে আছে, যার হাতে একটা কাচের শিশি এবং তাতে 3টে কাটা হাতের আঙুল। আর পাশ দিয়ে যাওয়ার সময় কানে শোনা যায়, তুই রক্ত দিতে পারবি নাকি তুই পরবর্তী বলি হবি। তো রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নাহিদ। ভয়ের শুরু এখানে। ভয়ের শুরু এখানেই। চমৎকার একটা ঘটনা আমরা পড়ে এলাম। এই ঘটনাটি কার কাছে কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাতে পারেন। যারা ফেসবুক লাইভে দেখছেন আমাদেরকে, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে একটা করে শেয়ার করবেন। আর আরেকটি বিষয়, এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে বা আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার জানার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeela@gmail.com। দেখতে পাচ্ছি আমাদের সাথে একেবারে শুরুতেই যুক্ত হয়েছেন খন্দকার মেহেদী হাসান মানু। উনি লিখেছেন, ঢাকা থেকে যুক্ত আছি, শেষ পর্যন্ত থাকবো। থ্যাংক ইউ। গাজীপুর থেকে আমাদেরকে দেখছেন মোহাম্মদ রাশেদ প্রধান, লিখেছেন আমাদেরকে এমডি হাসান। তারপর লিখেছেন, বৃষ্টি হাসপাতাল বালুয়া থেকে শুনছি, মামতো ভাই তৌশিদ আর বরিন মিলে। এরপর আমাদের সাথে ছিলেন শামীম আহমেদ। হ্যালো রাতুল ভাই, আমি শুনছি খেয়াঘাট থেকে, আমার বন্ধুরা তাদের বাড়িতে থেকে শুনছে, সম্পদ এবং সোহাগ। লিখেছেন আমাদেরকে বাইজিদ সরকার, খামার বোয়ালি থেকে শুনছি বাইজিদ। প্রথম কমেন্ট করলাম। লিখেছেন আমাদেরকে সাইফুল ইসলাম, রাতুল ভাই শুনছি ঘোড়াপান্থা চৌরাস্তা থেকে। আবির ছিলেন আমাদের সাথে মুন্সিপাড়া থেকে, লিখেছেন রাতুল ভাই চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে থাকবো। মনোয়ার হোসেন লিখেছেন আমাদেরকে অসাধারণ। ডিকে রিফাত হাসান ছিলেন, লিখেছেন বল্লমঝাড় থেকে, বল্লমঝাড় মধ্যপাড়া থেকে। লিখেছেন আমাদেরকে, ভাইয়া আমার সঙ্গে একটা ভৌতিক ঘটনা আছে, আমি বলতে চাই, কিন্তু আপনার নাম ঠিকানা কিছু বুঝতে পারছেন। আপনি অ্যারাবিকে লিখেছেন, এখানে আপনার নামটি বুঝতে পারছেন, একটু আপনার নামটি জানাবেন। লিখেছেন আমাদেরকে মশিউর ভাইয়া, চট্টগ্রাম থেকে শুনছি কিন্তু বাড়ি গাইবান্ধায়। অমিত লিখেছেন আমাদেরকে, হ্যালো ভাইয়া কেমন আছেন, আমি অমিত হাসান, শুনছি 3 দহ বাজার থেকে, অনেক ভালো লাগছে। আহসান হাবিব লিখেছেন আমাদেরকে, গল্পটা ভালো হয়েছে। সেতু ইসলাম লিখেছেন, রাতুল ভাইয়া আমি দারিয়াপুর থেকে শুনছি। শুনছিলেন আমাদেরকে জামালপুর থেকে আলী হোসেন, ভালো হচ্ছে লিখেছেন আমাদেরকে কদর খন্দকার। আহসান হাবিব লিখেছেন, আমার বাসায় এসকেছেন। আমাদেরকে আরও লিখেছেন শামীম আহমেদ, ঘটনাটা ভয়ঙ্কর ছিল। সাব্বির ছিলেন আমাদের সাথে সাদুল্লাপুর রোড থেকে। আরও লিখেছেন জয়া চৌধুরী, হ্যালো ভাইয়া আমি গাইবান্ধা ডেভিড কোম্পানি পাড়া থেকে শুনছি। আমাদেরকে এসকেসিন থেকে দেখছিলেন আহসান হাবিব। লিখেছেন আমাদেরকে উষাদ হৃদয়, আমি ঢাকা আশুলিয়া থেকে শুনছি, অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। আরিফ হোসেন লিখেছেন, হাই রাতুল ভাইয়া। সঞ্জিত দাস লিখেছেন, শেষ পর্যন্ত সাথে আছি। নয়ন সরকার ভাই লিখেছেন, আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। রেডিও সারাবেলার ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা শুনছি চুমদিয়া থেকে। থ্যাংক ইউ নয়ন সরকার ভাই। জীবন লিখেছেন আমাদেরকে ঢাকা থেকে। বৃষ্টি লিখেছেন, লাশ কাটা নিয়ে স্টোরি শুনতে চাই। আমাদেরকে সোহাইব ইসলাম সালাম জানিয়েছেন। আরও লিখেছিলেন সোহেল ভাইয়া, আমরা 4 জন মিলে শুনছি, অনেক ভয় লাগছে। রাফিয়া তাসনিম লিখেছেন, হ্যালো রাতুল ভাইয়া, হ্যালো। তো যাই হোক, আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে আর কথা বাড়াবো না,
আমাদের স্টুডিওতে অতিথি আছেন, আমরা অতিথির ঘটনা চলে যাব। আমাদের সাথে এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি যিনি আছেন, আমরা তার কাছে চলে যাব এবং তার নাম ঠিকানা শুনবো এবং তার ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি এসেছি তিনগাছতল থেকে, আমার নাম সজীব আহমেদ। আচ্ছা, আমি আজকে একটা গল্প বলবো, ভূতের গল্প। এটি একদম সত্য ঘটনা। জি। আমার বাড়ির পাশে এক বুবু, বয়সে অনেক বড়, আমি তাকে বুবু বলি। ওনার কাছ থেকে এই সত্য ঘটনা আমার শোনা। ওকে। তো গল্পটি যখন আমি আমার বুবুর কাছ থেকে শুনি, তখন শুনে আসলে আমাকেও খুব খারাপ লাগছে এবং ভয়ও লাগছে। আচ্ছা, তো আমি মূল ঘটনায় চলে যাই। জি। আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে আমাদের এলাকা তিনগাছতল দুটার নাম জায়গা ছিল। একটা হচ্ছে বড়ভিটা, আর একটা হচ্ছে টিটুসা নামের, টিটুসা বলে তাক। আচ্ছা, তার বাড়ির আঙ্গিনা। ওকে। তো আমাদের এই টিটুসার বাড়ির আঙ্গিনার সামন দিয়ে দিনের বেলা যেতে মানুষ ভয় পেত। তাই? হ্যাঁ, ওখানে একটা জামের গাছ ছিল, প্লাস ওর পাশে বাঁশ গাছ ছিল। তো দিনের বেলা যখন আমরা ওখানে যাতায়াত করতাম, আমার দাদা দাদি বউ, মানে মুরব্বী যারা টাইপের লোক, তাদের থেকে শুনছি আর কি, ওনারা বলতো ওই পাশে দিনের বেলা যদি দুপুরবেলা কেউ পার হতো, তো অবশ্যই কাউকে সাথে নিয়ে পার হতো এই দিনের বেলা। এবং কাজকর্ম করে যখন বাসায় মানুষ ফিরতো, তখন রাত 8টার আগেই যেভাবে হোক ফিরবে, আর ওই রাস্তা দিয়ে যখনই আসবে এই মোচরটা, তখন একজনকে সাথে নিয়ে আসতেই হবে। আচ্ছা, মানে একা একা আসা যায় না? একা একা আসা যায় না, এরকম ভয়ঙ্কর ঘটনা। তো ওখানে একটা বাড়ি ছিল, ওই যে বললাম টিটুসা, ওনার একটা বোন ছিল আর কি। ওনার বোনটা আসলে একটু দেখতে সুন্দর ছিল। তো আসলে আমরা ভূত বলতে যা বুঝি, জিন জাতি, বুঝছেন? এই জিন জাতিরা কতগুলো আছে খারাপ, কতগুলো আছে ভালো। তো ওখানে ওই ভূত বলতে খারাপ জিনের বসবাস ছিল। ওই বাঁশঝড়ের পিছে জাম গাছ ছিল আর বাঁশ গাছ ছিল, ওখানে দুটো জিন ছিল। এগুলো পরে জানতে পারি কিভাবে জিন ছিল, ওই যে ওনার ধরার পর থেকে জানতে পারি। তো উনি একটু সুন্দরী ছিল, তো বয়স সম্ভবত ওনার 20-22 হবে। ওনার নামটা আমার সঠিক মনে নাই। উনি কিন্তু ওই জায়গায় বাসার লোক, মানে যার জায়গা ওই জায়গায় উনি ইয়ে। তো উনি সম্ভবত ইন্টারমিডিয়েট পরে, তখন 20-22 বছর বয়সে। আচ্ছা। তো উনি কলেজ যাতায়াত করতে আসতো, মানে এলাকায় খুব ভালো স্টুডেন্ট নাম ছিল ওনার। পরিচয় বলতে ওনাকে সবাই চিনতো, সে মেয়েটা অনেক ভালো, ভদ্র এবং সুন্দরী। জিন জাতির কিছু জিন বলে না খারাপ, ওই খারাপ জিনগুলো সুন্দরী মেয়েদেরই টার্গেট করে। আচ্ছা। তো উনি একদিন কলেজ থেকে আসছে, কলেজ থেকে ক্লাস করে আসি, উনি দুপুরবেলা বাসায় বসে আছে। তো ওই দিনের বেলা ওখানে বাসায় বসতে তো একা বসতে পারে না, দুজন বসে লাগে। তো ওখানে ওনাদের হচ্ছে খালু, চাচা, আরো মুরব্বী সহকারে বসে গল্প করতেছে। তো এই অবস্থায় গল্প করার সময় দুপুরবেলা হঠাৎ তখন ঝড় বৃষ্টি আসতেছে। ঝড় বৃষ্টি আসার সময় কি হলো, ওই জাম গাছ যেখানে থাকে না, তার পাশে বাঁশঝড়ে হঠাৎ 2-4টা বাঁশ অটোমেটিক বাঁশঝড় ভেঙে গেল বাতাসে। ভেঙে যাওয়ার পর সবাই আর কি, ঝড় বৃষ্টিটা হতেই পারে, এটা স্বাভাবিক ঘটনা। এরপর সবাই বিকেলবেলা নিজেদের ঘরে চলে গেল, খেয়ে দিয়ে রাতের বেলা ঘুম আসলো। সকালবেলা উঠি দেখে ওনার ওই বোনটি একটু স্বাভাবিকভাবে অসুস্থ আছে, উঠতে পারতেছে না ঘুম থেকে, মানে ঘুম চোখ খুলতে পারতেছে না আর। তো উনি এই অবস্থা, তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার দেখলো। তো এরপর ধীরে ধীরে উনি সুস্থ মানুষ ধীরে ধীরে একটু পাগল টাইপের হয়ে গেল। ঠিক আছে, পাগল টাইপের হতে হতে ধীরে ধীরে চিকিৎসা করে। তো তখন ওই ফ্যামিলিটা আসলে একটু শিক্ষিত ফ্যামিলি ছিল, তো ওই ভূত এগুলো বিশ্বাস করতো না। তো তারপরে হচ্ছে চিকিৎসা করা শুরু করে। এইভাবে ওনার পাগলামি আরো বেড়ে যায়, প্রায় 3-4 মাস চিকিৎসা করে। চিকিৎসা করার পর দেখতেছে ভালো হচ্ছে না, মেন্টালি প্রবলেম। এই 3 মাস পর আবার আরো অবস্থা খারাপ হয়ে যায়। আসলে এনার অবস্থা কি হয় শেষে আমরা জানতে পারবো, আসলে মৃত্যুই হয় এই জিন ভূতের আক্রমণের কারণে। আচ্ছা আচ্ছা, জি। তো এই কথাটা শোনার পর থেকে আমার খুব খারাপ লাগছে এবং গা শিংড়ি হচ্ছে যখন আমি শুনছি যে আমার জীবনে এটাই প্রথম ঘটনা, যদি কাউকে ভূত ধরে, জিন যদি আক্রমণ করে, সে তাকে মারিয়ে ফেলেছে, এরকম ঘটনা শুনছি আমি। তো উনি 3-4 মাস চিকিৎসা নেওয়ার পর যখন আরো অসুস্থ হয়ে গেল, আচ্ছা, তখন এলাকার মানুষজন বলে যে ই করো, ওই পাতা নামাও, মানে ওই যে কবিরাজি চিকিৎসা ঝাড়ফুঁক করে না, ওই রকম। তো তখন আমার গায়ে লাগায়নি। যখন এইভাবে আর 1 মাস গেল, তখন 4 মাস হলো, তখন উনি কি করলো, একটু সুস্থ হলো আর কি, অটোমেটিক সুস্থ, কোনো চিকিৎসা নাই। ওই চিকিৎসা তো আগে করছে, যে একটু অটোমেটিক সুস্থ হলো। সুস্থ হওয়ার পর কলেজ থেকে যাতায়াত করে, তখন উনি ইন্টারমিডিয়েট মনে হয় পাস করলো, ইন্টারমিডিয়েট মাঝামাঝি সময়। তখন উনি একদিন দুপুরবেলা আবার ওই জায়গায় গেছে, মানে ওনার ধ্যান ধারণা কিছু হলেই, একটু সুযোগ পেলে ওই জায়গায় শুধু যায়।
বাঁধঝড়ের ওখানে। বাঁধঝড়ের ওখানে যখন গেল আবার, তখন সুস্থভাবে উনি আবার আসলো। পরের দিন সকাল থেকে প্রতিদিন কন্টিনিউ ওনার আবার অসুস্থ বাড়তেছে। উনি ঠিক যখন দুপুরে আজান দিবে তার ঠিক আধা ঘন্টা আগে, মানে সূর্য যখন মাথা বরাবর উপরে থাকে, তখন উনি একা একা ওই বাঁধঝড়ের ওখানে যাবে আর শুধু ওই বাঁধঝড়ের আকাশের দিকে তাকে থাকবে। আচ্ছা আচ্ছা। তো মানুষজন এইভাবে কন্টিনিউ প্রতিদিন দেখতেছে যে উনি ওই শুধু ওই দুপুরবেলা ওই সময় কেন ওখানে যা দাঁড়া থেকে আকাশের দিকে এভাবে দেখে। তো ওনার যখন এইভাবে কার্যক্রম চলতেছে তখন আশপাশ মানুষজন একদিন লক্ষ্য করলো কি যে মেয়েটা আগামীতে এরকম ছিল, আবার তো শুরু হয়েছে। তো উনি ওনার এই বিষয়টা সবাই বুঝতে পারছে এলাকাবাসী। তখন এলাকাবাসী মানুষ চায় না প্রতিবেশীর ভালো করতে, তখন আসি ওনাদের বলছে যে তোমাদের মেয়ে এরকম এরকম। তো দুপুরবেলা হলে প্রতিদিন ওই আকাশের দিকে তাকিয়ে 1-1.5 ঘন্টা, তো মাথা কাল্লা ব্যথা করে না। তো তখন দেখতে থাকে মূলত জিন জাতিটা ওখানে বাঁধঝড়ে থাকে, মানে নজরবন্দি করে উনি যা দেখে। এভাবে দেখতে দেখতে একদিন 2 দিন রাত 2 দিন পরে ঠিক তো উনি বাসায় ঘুমাইছে। বাসায় ঘুমানোর পর সবাই ঘুমাইছে। আচ্ছা। তো তার সেই দিন রাতে উনি রাত 12টার দিকে দেখেন নাই। মানুষজন খোঁজাখুঁজি করে, উনি নাই। তারপর সবাই, মানে গ্রাম অঞ্চলে তখন তো এরকম বিদ্যুৎ ছিল না, রোডঘাট আলোকিত, তখন লাইট ছিল, লাইট সবাই বের করছে, কেউ হারিকেন বের করছে। আচ্ছা। বের করার পর ওনার খোঁজে সবাই বাইরে হয়ে পড়ছে। পুরো অঞ্চল খুঁজে দেখে ওনার দেখা পাওয়া যাচ্ছে না। উনি আবার দেখা যায় পুরো অঞ্চল খোঁজার পর ওনার বাসাটা তন্ন করে খোঁজা হলো। উনি যে বাঁধঝড়ে ওই দুপুরে তাকে থাকে এইভাবে, মানে এক পলকে 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে এক দৃষ্টিতে তাকে থাকবে, কোনো এদিক সেদিক করবে না। তো দেখা যায় সবকিছু খোঁজাখুঁজির পর ওই বাঁধঝড়ে আবার উনি মানে শুয়ে আছে, বেহুশ অবস্থা। তো শুয়ে আছে, মানুষজন বুঝতে পারছে যে আসলে ভূত ধরছে না, জিনজাতি আক্রমণ। তো তারপরে ওখান থেকে নিয়ে আসা সেই রাতেই ওনার সাথে লোক থাকলো, সেই রাতে কারো আর ঘুম হয়নি। ওনার বাবা মা খুব চিন্তিত। আচ্ছা আচ্ছা। তো এরপর সকাল হওয়ার পর উনি তো মনে করেন যে টানাই হয় 15 দিন কোনো খাওয়া দাওয়া খায়নি। আচ্ছা। শুধু ওই যে পানি, মানে জোর করে খাওয়াইছে, মানে ওনার মধ্যে জিনটা প্রবেশ করছে, মানে ভূত প্রবেশ করার কারণে সবকিছু খাওয়া বন্ধ হয়ে গেছে। এভাবে যায় দিন, যা ওনার চেহারা, সুন্দরী মহিলা ছিল না, সুন্দরী নাই আর, উনি ধীরে ধীরে শুকে যায়। শুকে যেতে এইভাবে পাতা নামানি হলো। তারপর ওই ঝাড়ফুঁক করে কবিরাজরা মন্ত্র পড়িয়া জিনকে বসে নিয়ে আসে ওনার ভেতরে, যে পাতা তার ভিতর নিয়ে এসে জানতে পারলো যে হলো না এনা হচ্ছে এই জিন ধরছে। জিন ধরার কারণ হচ্ছে উনি ওই দুপুরবেলা ওখানে যেত রোদের রিতে, তখন একটি সুন্দরী তো খারাপ জিন ওনাকে পছন্দ করছে আর কি, এনাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এখন জিন জাতির একটা কথা, আমাকে না পছন্দ হয়েছে, এনাকে আমি নিয়ে যাবো। জিন জাতির আর কি মানুষের প্রতি, সুন্দরী মানুষের প্রতি যে টান থাকে সেটা বললাম, এটা ছেলেদের থাকে ঠিক সেই রকম। তো কবিরাজ বলতেছে ঠিক আছে। কবিরাজ কিন্তু পাথা নামালে একটা কথাই বলে যে কি করলে সারি দিবি বল। হ্যাঁ, মানে এই প্রশ্ন করা অবশ্যই করে। তখন কবিরাজ ডাইরেক্ট পাতা উত্তর দেয় যে না, যত কিছু করো একে আমি ছাড়বো না, একে আমার লাগবেই। তো এভাবে কন্টিনিউ 1 সপ্তাহ 2 সপ্তাহ 4 সপ্তাহ, তারপর 1 মাস যাওয়ার পর আর কি অনেক পাতা চেঞ্জ করে, মানে কবিরাজ চেঞ্জ করে কিভাবে সমাধান পাওয়া যায়। এ তো চাচ্ছে না কোনো কিছু যে কিভাবে সমাধান করা যায়, এ তো নিলে না কোনো কিছু, এরকম বলতেছে মানে জিনটা আর কি। তো মানে নিয়ে যাবে ওনাকে। তো 1 মাস যাওয়ার পর আবার একটা নাম করা গেলে ফকির থাকে না, ওনাকে ডাকে নিয়ে আসা হলো 1 মাস যাওয়ার 5ম ফকির আর কি। আচ্ছা, 5 নম্বরে নিয়ে আর কি আসলো। আসার পরে দেখবো অনেক সবকিছু পাতা নামাইলো, মানুষজন আবার দেখলো। দেখার পর এনারও সেম অপশন যে দেখবেন, তখন সব কবিরাজরা আমাকে হাফসি গেল আর কি, মানে ওদের মন্ত্র কাজ করে না। আচ্ছা, এই অবস্থা। তো ফ্যামিলি তো ধীরে ধীরে কান্না আরো মানে বাড়তিছে সবার, যে ওনার চেহারা তো ধীরে ধীরে অটোমেটিক আরো শুকাচ্ছে। সুন্দরী যে ছিল, ওনার ঘরের ওজন ছিল 50 কেজি, প্রায় 40-35 কেজি হয়ে গেছে, কঙ্কালের মতো ধীরে ধীরে হয়ে যাচ্ছে। এইভাবে যখন বিষয়টা 6 মাস 8 মাস 1 বছরের জগৎ গেল, তখন উনি আবার রাত্রিবেলা একদিন, আবার রাত্রিবেলা নেই, আবার রাত্রিবেলা ঘুমাচ্ছে বাবা মার সাথে, ঘুমাতে অবস্থায় উনি আবার মানে পায়খানায় যাবে, টয়লেটে যায় আর কি, মানে টয়লেট গ্রাম অঞ্চলে পায়খানা বলে, তখন তো টয়লেট ছিল না আধুনিক, তখন উনি টয়লেটে যাবে। এই কথাগুলি আমার মার সাথে গেছে। টয়লেটটা আবার ছিল বাঁধঝড়ের সাথেই। আবার জিনজাতিরা কিন্তু আবার মেইন খাদ্য হচ্ছে ওদের হচ্ছে ময়লা খাবার, ওই টয়লেটের সাথে বাঁধঝড় ছিল, ওখানে টয়লেটে গেল। তো উনি টয়লেটে গেছে, ওনার মা ওনার জন্য ওয়েট করতেছে, আসলে মা মেয়ে আমরা একসাথে যাবো। তো উনি টয়লেটে যখন গেছে, মা মেয়ে
টয়লেট করতেছে, মায়ের হচ্ছে সেন্স নাই যে আমার মেয়ে টয়লেটে গেছে, আর প্রায় আধা ঘন্টা পর সেন্স হচ্ছে যে আমার মেয়ে টয়লেটে গেছে। দরজা লক করে দেয়, কেউ নাই ভেতরে, আর আচ্ছা আচ্ছা কেউ নাই ভেতরে, দরজা লক করে নাই নাই নাই। এরপরে উনি দরজা খুললো, মানে ভাঙবে, বাড়ি মারির জন্য পালা হইলো যে মেয়ে এতক্ষণ গেছে, সমস্যা আছে। দরজা ভাঙলো, দেখে যে নাই। আচ্ছা, কিন্তু দরজাটা মানে ভেতরে লাগানোই ছিল। আচ্ছা আচ্ছা, জি। তো তখন টয়লেট তো টিন সেট ছিল। তো যখন দরজাটা ভাঙা হলো তখন দেখি ভেতরে নাই। এভাবে আবার খোঁজাখুঁজি শুরু হলো অনেক, আবার খোঁজাখুঁজি শুরু হতে হতে দেখেন খোঁজাখুঁজি করে পাচ্ছে না। মানে সেই দিনে, মানে পরশু দিন আর কি বলে, ভোরবেলা সঠিক যখন ফজরের আজান দেয়, ফজরের আজানের সময় ওনার দেখা পাওয়া গেল আর ওনার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা ব্রিজের নিচে উনি দেখে যে পড়ে আছে আর হাঁপাচ্ছে। ওই এগুলো সকালের বেলা ওই যে মানুষজন আগের লোকজন কিন্তু ঘুমাসতো না ফজরের পর তারা কাজ করতো। হ্যাঁ, তখন ওইখানে যাইতো জমির সাথে চাষাবাদ করতে। এক লোক টের পাইছে আর কি, খবর দিছে যে আপনার মেয়ে এরম শুয়ে আছে ব্রিজের নিচে আর কি। তখন আবার ফ্যামিলি সহ লোকজন সব ফজরেই চলে গেল। চলে যাওয়ার পর দেখে যে উনি শুয়ে আছে ব্রিজের নিচে। তো আবার ওনাকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পর ওনাকে আবার চিকিৎসা করানো, মানে কবিরাজি চিকিৎসা আর কি। তো পুরো ফ্যামিলি, পুরো পরিবার, মনে করেন যে পুরো এলাকাবাসী, যে মেয়েটার অবস্থা দেখে খুব খারাপ লাগলো যে আসলে এত সুন্দর একটা মেয়ে এভাবে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে জিনজাতির আক্রমণ, ভূতের আক্রমণের কারণে। খাওয়া দাওয়া নাই নাই নাই। এভাবে তৃতীয় দিন একদম কারেন্ট দুপুরবেলা, আচ্ছা, প্রায় 1 বছর এভাবে হয়ে গেল। কিন্তু 1 বছর হওয়ার পর একদম দুপুরবেলা ঠিক শুক্রবার হবে সম্ভবত, শুক্রবার সবাই জোগাড় নামাজ পড়তে গেছে। পুরুষ মানুষরা, মহিলা ছিল বাসায় ছিল, পুরুষ মানুষ ছিল না তেমন একটা। তো উনি শুক্রবার কি করছে, আবার ওই গাছের দিকে 1 ঘন্টা চেয়ে আছে। মহিলা মানুষ কাজে ব্যস্ত, তো গাছের দিকে ভেবে চেয়ে আছে বাজারের দিকে, এক পলকে চোখ এরকম মিটমিটি ওনার চোখের মধ্যে হয় না। তো ওনার মাটির পাইছে, ওনার মা যা ওনার টানাটানি করতেছে। উনি যে দাঁড়ায় আছে ওনার টান দিলে একটা মানুষ সহজে সরে আসবে না, তো ওনার টান দিয়েও সরান যায় না। আচ্ছা আচ্ছা, টান দিয়েও সরান যায় না। উনি টান দিবেন যখন, উনি চিল্লি ওঠে, ওনার কণ্ঠস্বরটা একটু উচ্চ স্বরে হয়ে গেছে। মানে মেয়ে মানুষের কণ্ঠ কিন্তু উচ্চ স্বরে। উনি তো অসুস্থ, উনি চিল্লাতে পারবে না, মানে উচ্চ স্বরে কণ্ঠ হয়ে গেছে। তখন বুঝছে যে জিনজাতি মানে ভেতরে প্রবেশ করছে। এটাকে বলে জিনজাতি ভর করা বা আসর করা। তো যখন এই অবস্থা হয়েছে তখন পুরুষ মানুষজন জোগাড় নামাজ পড়ে আসছে, আসিয়া দেখতেছে এরকম অবস্থা। পরে প্রায় 5-6 জন ওনাকে ধরিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে সাথে তখন আবার কবিরাজ দেখছে। কবিরাজ ডাকার পর কবিরাজ ওই পানি ভরা কি জানি পরা দেয়, ওগুলো দিছে। দেওয়ার পরে উনি আবার সুস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সুস্থ হওয়ার পর এভাবে আমার 7 দিন থাকলো। ওনার অবস্থা একেবারে খারাপ, খাওয়া দাওয়া তো নাই, শুধুমাত্র ওই পানি জাতীয় জিনিস খায়, কোমল পানি, জুস টুস এরকম আর কি। তো এই অবস্থা হওয়ার পর এভাবে প্রায় 1.5 বছর চলে গেল। আচ্ছা, তো মানে এভাবে কিন্তু টাকা পয়সা ফ্যামিলি অনেক চিকিৎসার কাছে ব্যয় হয়ে গেছে। তো একদিন দুপুরবেলা উনি মানে বলতেছে আমি খাবার খাবো, ভাত খাবো আর কি। মানে ভাত বলতে কি, ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে, ক্ষুদে লাগছে খুব। ওনার খাবার দিছে সকাল সম্ভবত 11টাই হবে, 11টার দিকে খাবার দিছে ওনার। তো উনি খাইতে বসছে আর কি, অসুস্থ। ওনার পাশে তখন কিন্তু সবসময় একজন থাকবেই, উনি অসুস্থ। তো উনি খাইতে হচ্ছে, খাবার ধরে আবার উনি মনে করেন যে ওই 10টার দিকে, মানে কুকুর যেভাবে সোজা এক পাশে দৌড়াতে থাকে ওই রকম স্পিডে সস্বর্গ নিয়ে দৌড়াচ্ছে। ওনার স্পিড এমন, ওনার সাথে আর মানুষ দৌড়িয়ে ওনার সাথে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে ওই খাওয়া অবস্থায় মানে খাইতে হচ্ছে আর কি, ওই অবস্থায় উনি আবার দৌড় শুরু করছে আর কি। মানে তখন বিল ছিল, পাতার বলে, তখন উনি আবার দৌড় শুরু করছে। তখন পিছে লোকজন যাচ্ছে, মানে চোখের পলকে উনি 1 সেকেন্ডের মনে করেন যে প্রায় 1/2 কিলোমিটার এরকম যাচ্ছে। এরকম দিনের বেলা ঘটনা, ঠিক আছে। তো উনি গেল, আবার ব্যবসা আবার নিয়ে আসলো। এইভাবে মানে কন্টিনিউ জিনের আক্রমণ আসরটা আরো বেশি বাড়ি গেছে। তো এইভাবে ফির কয়েকদিন পর আবার মনে করেন যে উনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন সম্পূর্ণ শরীরে ব্যথা, মানে চাবুকের আঘাত আর কি এরকম। তো সেই রাতে হয়েছে কি, জিন জাতিটা ওনাকে নিয়ে গেছিল, নিয়ে যা প্রচুর মারধর করছে। জিন জাতি চাবুকের আঘাত এরকম প্রচুর মারধর। সকালে আসি দেখে ওনার সম্পূর্ণ শরীর এরকম কাটা দাগ চাবুকের আঘাতের মতো ফুলে আছে, মানে ব্যথায় উঠতে পারতেছে না। তো আবার কবিরাজ নামানো হলো। কবিরাজ নামানোর সময় বলতেছে তোমার এই মেয়ে আমি বলছি না কোনোভাবে ছাড়বো না, এনাকে আমার লাগবেই, এনাকে নিয়েই যাবো। তো এইভাবে
জিন জাতি আক্রমণ করার পর মনে একটা ফকির ছিল, ওই ফকিরটা বলছে যে ঠিক আছে এত কিছু তো সমস্যা, আমি এই ভূত ছাড়া যা হয় আমি মরবো, না হয় ভূত ছাড়বে, যে কোনো একটা হবে। তো ওই কবিরাজ একদিন আবার পরবর্তীতে আসলো, উনি টাকার ডিমান্ড ফুল, বাজেট অনেক ওনার। তো জিন পাতা নামাইলো, তখন বলছে যে এক আমি নিয়েই যাব, যে এক সারা দিয়ে আসবে এর আবার সমস্যা হবে। আচ্ছা। তো তারপরে কবিরাজ নামালো, তো অনেক কিছুর পর উনি রাজি হলো, ওই মানে খারাপ জিনটা আর ভুট্টা আর কি, যে এক আমি ছাড়বো, সত্য আছে, আমার এই লাগবে। আচ্ছা। এই লাগবে বলতে ওই যে ছেলে মানুষ সন্তান 1 থেকে 5 বছর হবে এরকম বয়স, ওনার লাগবে, কবুতরের রক্ত লাগবে, আচ্ছা আচ্ছা, মানে পাঠার রক্ত লাগবে, এরকম আর কি। ওরা এই ধরনের বিষয়গুলো চায়। হ্যাঁ, তো উনি ঠিক আছে আমি দেবো, তো রাজি হয়েছে আর কি। তখন এরা ঠিক আছে আমরা দেবো অ্যানেজ করতে, কিন্তু ওই ওনার সত্য হচ্ছে আমাকে এইভাবে দিয়ে আসতে হবে, অমুক টাইমে, রাত্রের বেলা বা দুপুর বেলা, টাইমটা আমার সঠিক মনে নাই, ওই বাঁধঝড়ের ওখানে যা দিয়ে আসতে হবে। আর ওখানে যে বাঁধঝড় আছে ওখানে আশপাশ কোনো বাঁশ কাটা যাবে না, হ্যাঁ, মানে আগামী 7 দিন ওখানে কেউ যাওয়া যাবে না এরকম। তো একদিন ওই টাইম ঠিক করি, ওখানে কলার পাতা, ওগুলো কিন্তু দিতে হবে কলার পাতা আর কি, মনে বলছে কলার পাতা দেওয়ার পরে ওখানে খাবার যা যা চাইছে, পাটার রক্ত সব দিয়ে আসছে। ওই যে সন্তানটা আর কি দেয়নি, জীবিত মানুষ, ওটা দেয়নি, দেওয়ার পর দিয়ে আসছে। তো এইভাবে দেওয়ার পর জিনটা অনেক সারি চলে গেছে। এই যে এতদিন জিনটা অনেক আক্রমণ করলো, আসর করলো, ওনার অবস্থা এতটাই খারাপ, মানে ওনাকে যে ভর করছে, দৌড়ি নিয়ে গেছে, আসছে রাতের বেলা তুলে নিয়ে গেছে জিন, জিনের দেশে নিয়ে ঘুরে বেড়াইছে, আবার নিয়েছে মারধর করছে। এগুলো হ্যারাসমেন্টের কারণে ওনার চেহারা ধীরে ধীরে শুকিয়ে যায়। তো একদিন রাতের বেলা উনি মৃত্যুবরণ করে। এই অবস্থা মানে শুনে খুব খারাপ লাগছে যে জিন জাতি মানে এমন ভাবে আক্রমণ হচ্ছে ওনার দীর্ঘ 1.5 বছর এরকম করার কারণে উনি মৃত্যুবরণ করছে আর কি। আচ্ছা, একেবারে উনি খাওয়া দাওয়া করতেন না, শরীর দুর্বল, আবার চাবুকের আবার মারধর করছে আর কি জিন জাতি। মানে এখান থেকে যা বুঝলাম আর কি, মানে সুন্দরী একজন মহিলা ছিল, এই কারণে জিন জাতির আক্রোশ বেশি ছিল ওনাদের প্রতি, যে কারণে উনি কি সবকিছু করার পর মৃত্যু হয় আর কি। এই ঘটনাটা হওয়ার পর এলাকায় আমাদের প্রচুর মানে মানুষজনের খুব এরপর প্রায় 10 থেকে 15 বছর হয়ে গেল, এখন ওখানে অতটা বাঁধঝড় নাই। তবে আমার দাদাদির মুখে শোনা আর কি এই গল্প, এই ঘটনাটি, এটি আমার গল্প ছিল। তো থ্যাংক ইউ সো মাচ। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। চমৎকার একটা ঘটনা আমরা শুনেলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের কাছে কোয়েশ্চেন আমার একটাই, সেটা হচ্ছে একটা না, বেশ কিছু কোয়েশ্চেন আছে। যেমন এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি তো জানাবেনই, কিন্তু ওই যে উনি যে ওয়াশরুমে গেলেন, ভেতর থেকে দরজাটি বন্ধ ছিল এবং কিন্তু যখন দরজা ভাঙা হলো কিন্তু ভেতরে কেউ ছিল না, এই ঘটনাটি কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন? এবং এই যে মাঝে মধ্যে যে উধাও হয়ে যাওয়া, এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন, বা আপনার আশেপাশে এই ধরনের ঘটনা ঘটেছিল কিনা আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, লিখেছেন আমাদেরকে হাসান হাবিব, সুন্দর হয়েছে, লিখেছেন আমাদেরকে উষা হৃদয় ভাই, আমি আশুলিয়া থেকে শুনছি, অনেক ভালো লাগছে। আরিফ হোসেন লিখেছেন রাতুল ভাইয়া ধন্যবাদ। সঞ্জিত দাস লিখেছেন শেষ পর্যন্ত থাকবেন উনি, এমনটি জানিয়েছেন। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন মেহেদি হাসান, বাসা গাইবান্ধা, আমার জীবনে একটা ভৌতিক ঘটনা আছে, সেটা আমি বলতে চাই আগামী বৃহস্পতিবার, আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, আপনি আমাদের সাথেই থাকবেন। রবিউল হাসান লিখেছেন আমাদেরকে সৌন্দর্যহান মোড় থেকে। আরশাদ মাহমুদ অনেক ছিলেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? আমি কামারজানি নতুন বন্দর থেকে শুনছি, 5 দিন, এই 5 দিন আপনাকে খুব মিস করি। আচ্ছা, কোন 5 দিন মিস করেন? সপ্তাহে বাকি কয়েকদিন, 6 দিন থাকে। লিখেছেন আমাদেরকে সোহেল ভাইয়া, কেমন আছেন? সাজিদ লিখেছেন আমাদেরকে ভাইয়া সাথে আছি। লিখেছেন আমাদেরকে সাইফুল ইসলাম, রাতুল ভাই একটা ভয়ঙ্কর গল্প শোনান। তাহসিন কবির লিখেছেন আমাদেরকে আসসালামু আলাইকুম ভাইয়া, সাথে আছি থানাপাড়া থেকে, 11টা পর্যন্ত সঙ্গে থাকবেন জানিয়েছেন। কাউসার আহমেদ ছিলেন আমাদের সাথে আরও ছিলেন বৃষ্টি। ভূত দেখার এক আকাশ পরিমাণ স্বপ্ন আমার, বাট আজ পর্যন্ত ভূত দেখলাম না।
আচ্ছা ঠিক আছে, যদি ভূত কখনো দেখতে পান তাহলে ভূতবেলা এসে শেয়ার করে যান। এসকে শাওন লিখেছেন আমাদেরকে, সাথে আছি। জয়া চৌধুরী লিখেছেন, ভাইয়া আপনার জানা কোনো গল্প শোনান। আমার কাছে ইমেল রয়েছে আপনাদের পাঠানো, আমি সেগুলোই জানি, এর বেশি আমি কিছু জানি না। লিখেছেন আমাদেরকে ফাহিম ইশরাক, ভাইয়া সাথে আছি পলাশবাড়ি থেকে, পলাশবাড়ি পৌরসভা থেকে লিখেছেন। আরিফ হোসেন লিখেছেন ওনার কাছে একটা ঘটনা আছে, আপনি পাঠাতে পারেন আমাদেরকে আমাদের মেইল অ্যাড্রেসে। আমাদেরকে লিখেছেন ফার্স্ট টাইম লাইভ এট ভূতবেলা বড় নবাব, আপনার নামটি জানাবেন। বিএক্স বিজয় ছিলেন আমাদের সাথে, যুক্ত হয়ে গেলাম বালাসীঘাট থেকে। ঘোড়াবান্ধা থেকে আমাদের সাথে ছিলেন, লিখেছেন আমাদেরকে সুমন, মোহাম্মদ সুমন, ভয়ঙ্কর কিছু শুনতেছি। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ব্রাতর ভাই, কেমন আছেন? কাজের অনেক চাপেও যুক্ত হলাম ভাই, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। লিখেছেন আমাদেরকে মিজানুর রহমান মিজান, অনেকদিন পর শুনছেন। এরপর লিখেছেন পাপ্পু ভাই, বলার ধরনটা রিয়েলিস্টিক ছিল, এই জন্য শুনে ভালো লাগছে। ওনার ঘটনায় সত্যি গ্রামের পুরনো কিছু ভৌতিক দৃশ্য চোখে ভেসে উঠছে, তবে এখন অনেকটা চোখে পড়ে না, যদিও এগুলো অহরহ ঘটতো তখন। অনেক অনেক ধন্যবাদ পাপ্পু ভাই, চমৎকারভাবে আপনি মন্তব্যটি করেছেন। আসলেই বাস্তবে এখন কিন্তু এই ঘটনাগুলো অনেকটাই কমে গেছে এবং খুব সীমিত হয়ে গেছে। লিখেছেন আজকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক সুন্দর, উপস্থাপনাও দারুণ হচ্ছে, সব মিলিয়ে ভূতবেলা জমে গেছে। পাপ্পু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। লিখেছেন আমাদেরকে এবি সালেক, অনেকদিন পর দেখছেন। আনিকা আঞ্জুম ছিলেন আমাদের সাথে, ওনার ভালো লাগছে এমনটি জানিয়েছেন। সাদেক হাসান আমাদেরকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। উনি মমিন মারুফ তিনজন মিলে একসাথে শুনছেন। রিগান আহমেদ লিখেছেন আমাদেরকে কঞ্চিপাড়া সমিতির বাজার থেকে, সুন্দর একটা ঘটনা ছিল। তানিশা তানহা অনেক অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম লিখেছেন অনেক সুন্দর হচ্ছে। তুলসীঘাট থেকে আনিকা আনসম ছিলেন, ভালো হয়েছে লিখেছেন হাসান হাবিব। আরিফ হোসেন লিখেছেন ভালো হচ্ছে। নরসিংদী থেকে আমাদেরকে শুনছেন জান্নাত বাপ্পি, শুনছি বৃষ্টি হচ্ছে বাইরে, কারেন্ট নেই, অন্ধকার। আমি এবং উনি ওনার হাজব্যান্ডের সঙ্গে মিলে শুনছেন দুজনকে। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের চমৎকার কিছু মন্তব্যের জন্য। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় গেস্ট, তার কাছে ঘটনা শুনবো। তো দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন আশরাফুল আলম, হ্যালো লিখেছেন আমাদেরকে, লিখেছেন আলমগীর হোসেন, সাথে আছি ভাইয়া চালিয়ে যান। উষাদ রিদা লিখেছেন ভাইয়া মেইল পড়েন, আমার কাছে মেইল রয়েছে, একটা মেইল বিশাল বড়, আমি আসলে সেই মেইলটি শেষে পড়ার চেষ্টা করব। অফলাইনে আমাদেরকে শুনছেন আশরাফুল আলম। সোহেল সরকার ছিলেন, লিখেছেন ভাইয়া রামচন্দ্রপুর মেঘডুমুর থেকে ফার্স্ট টাইম কমেন্ট করলাম এমনটি জানিয়েছেন। রাহিম আদনান লিখেছিলেন আমাদেরকে কেমন আছো রাতুল মামা, অনেক ভালো আছে রাহিম, কেমন আছো জানিও। ভাইয়া ইমেল পড়েন লিখেছেন আমাদেরকে বাইজিৎ সরকার, লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই, ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য সে তখন ভেটি দিল, বেশ ভয় পেলাম, থ্যাংক ইউ। লিখেছিলেন আমাদেরকে আবার হাসান হাবিব, অনেক ভয় লাগে। তো অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদেরকে লিখছিলেন। তো আমরা এই মুহূর্তে আর কথা বাড়াবো না, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আমার হাতে থাকা আরেকটি মেইলে চলে যাব, কিন্তু তার আগে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অতিথি ভাইয়ের কাছে চলে যাব। আমরা শুরুতে তার নাম ঠিকানা শুনবো, তারপর ওনার ঘটনায় চলে যাব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জয়ন কুমার বর্মন, বাসা হচ্ছে তিনগাছতলা কনকরায়। আমার বাসা হচ্ছে তিনগাছতলা কনকরায়। জি। আমার লাইফে ঘটে যাওয়া আর কি এটা একটা গল্প। আচ্ছা। নিজের সাথে আর কি যেটা হয়েছে আর কি, তখন আনুমানিক হচ্ছিল আপনার 2021 সাল, করোনার পর। তখন হচ্ছিল ফ্রি ফায়ার খেলার আর কি প্রচলনটা বেশি ছিল আর কি। তো তখন হচ্ছিল রাত বাজে হচ্ছে 10টা। তো আমি হচ্ছিল তখন কাকুর দোকানে কাজ করি। তো ওখান থেকে আসতে তো আমার এক ভাস্তার সাথে আমি গেম খেলি রাত্রিবেলা। তো ওরা ওই খেলে, আমি খেলি, আর হচ্ছে হলো দুইজন, আমরা দুইজন সহ, আচ্ছা আমরা দুইজন সহ মোটে হচ্ছে হলো 4জন গেম খেলি একসাথে। আচ্ছা। তো হচ্ছে ওকে আমি হচ্ছে রাত 11টার সময় বলে আসি যে হচ্ছে হলো ভাস্তা আজকে আমাকে হচ্ছে গেম খেলার জন্য ডাক দিয়েছি, আমরা একসাথে খেলবো। হ্যাঁ, তো আমি হচ্ছিল ওইভাবে বলে আসার কারণে কথাটা আমি বলছিলাম ওকে হচ্ছিল একটা বাগানের ভিতর, মানে আমাদের বাড়ির পাশে যে বাগানটা ছিল সেখানে। তো বলে আসার কারণে তো মানুষ নাকি বলে যে রাত্রিবেলা যেটা বলা হয় সেটা নাকি অনেকেই শুনে আর কি, যাই হোক। তো আমি হচ্ছে এইভাবে বলে আসার কারণে আশিক করে কইছে আমি ঘুমাইলাম, তুই কাজ শেষ করে আসে আমার ডাক দিস, আমরা উঠে দুজনে গেম খেলবো। তো ওই হচ্ছিল রাত বাজে তখন 12টা। আমার মাথায় একটা গেম খেলবো আর আসতেছে না কেন, তো হচ্ছিল এরকম আসতেছে না আমি ওয়েট করতেছি। পরে এক সময় আমার চোখ লেগে যায়, ঘুমাই পড়ি আর কি। তখন বাজে রাত 2টা।
আচ্ছা ওই সময় আমার দরজায় ওর মতো আর কি সেম গলায় কে যেন আমাকে ডাক দেয় আর কি, প্রথমবার ডাক দেয়। প্রথমবার ডাক দেওয়াতে আমি সেরকম কোনো সাড়া দিইনি। তো দ্বিতীয়বার আর কি আমাকে যখন ডাকটা দেয় তখন আমার মাথায় একটা আমি যে গেম খেলবো, তখন আমি কোনো কিছু না ভেবে দরজা খুলে বের হয়েছি, ওই ডাকের সাথে সাথে বের হয়েছি। তো বের হয়ে দেখি যে হচ্ছিল আমার আশেপাশে কেউ নাই। তো সামনের দিকে দেখি যে একটা হচ্ছিল সাদা কাপড় পরা আর কি, যাই হোক এরকম কিছু একটা যাচ্ছে, আমি আর কি দেখতে পাচ্ছি আর কি সেটা যাচ্ছে। তো আমি হলো আর কি আমার মাথায় তখন সেন্স নাই যে হচ্ছিল ওইটা পিছনে যাওয়া যাবে না, আমার মাথায় একটাই আমি গেম খেলতে হবে। তো আমি ওর পিছে পিছে যাচ্ছি। আচ্ছা তো যাইতে যাইতে যখন দেখি যে আমি হচ্ছে গভীর বাগানে গেছি, তখন হচ্ছিল আমার দাদি বাসে আছে তখন আর কি। আচ্ছা তখন আমার দাদি পিছন থেকে আমার পিছে পিছে গেছে আর কি, উনি বুঝতে পারছে আমার ইয়াটা যে গেছে। তো এখন যা বলতেছে যে কই যাচ্ছিস তুই পিছন পিছন, ওটা কিছু নয় বাসায় ঘোর। তো হচ্ছে আমার তো মাথায় একটাই আমি গেম খেলবো, আমি যাচ্ছি। তখন পিছনে যে ডাকতেছে আমি সেটাও শুনতেছি না। তো উনি হচ্ছিল আমার পিছনে, তখন আমার ঘাড়ে যখন হাতটা দিছে তখন আমার মাথায় হচ্ছে সেন্স আসে যে হচ্ছিল আমার অন্য কিছু আর কি ইয়ে হচ্ছে আমার কি ভিতরে। ওই যে আমি ভয় করলাম ওখানে, ভয় করাতে আমার দাদি আমাকে নিয়ে আসে বাসায়, নিয়ে এসে সবাইকে জানায়। জানানোর পর আমার শরীর অনেক খারাপ হয়ে যায় আর কি, বলতে গেলে খাওয়া দাওয়া একদমই নাই। তারপর প্রায় অনেক দিন আর কি, অনেক দিন এরকম অসুস্থ থাকি। অসুস্থ থাকার কারণে দেখা যায় আমার পরিবারের সবারই আর কি একটা চিন্তার বিষয় হয়ে যায় যে কি হলো হঠাৎ করে। হ্যাঁ, কি হলো হঠাৎ করে। তা আমি এরকম যখন অসুস্থ হয়ে যাই, যাওয়ার পর তখন কবিরাজি ইয়া করে আর কি, গ্রাম বাংলায় ওটা আর কি বেশি চলে এখন আর কি, কোনো কিছু হলে কবিরাজকে ডাকা হয়। তো কবিরাজি ইয়া করে, করার পর আমাকে তাবিজ দেয়। তারপরও আমার জ্বর সারে না বা অসুস্থ দূর হয় না, খাওয়া দাওয়া নাই, হ্যান ত্যান এইটা ওইটা হচ্ছে গেল। তারপর হচ্ছিল যখন অনেক দিন যায়, তারপর আর কি আমার শরীর আর কি আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। যখন ঠিক হতে শুরু করে তখন আমি আর কি এই গেমের নেশা থেকে আর কি দূরে আসার জন্য আমার ফোন তখন আর কি আমার কাছে বাটন ফোন দেওয়া হয়, বড় ফোন নাই আর কি। বাটন ফোন যখন দেওয়া হয় তখন তো আমার গেমের নেশা আর কি থাকে না। তারপর থেকে আমার রাত্রিবেলা বাড়ি থেকে বের হওয়া বন্ধ। তারপর রাত 9টা বাজলে আমাকে বলে যে বাইরে যাওয়া যাবে না। তখন আমার মনে করেন যে গলায় অনেকগুলো তাবিজ দেওয়া হয়। আচ্ছা, এই তাবিজ দেওয়ার কারণে আমার গলাটা মনে হচ্ছে ভারী, একদম ভার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তারপরে যখন আমি সুস্থ হয়ে যাই, আস্তে আস্তে সবগুলো কমাই দিই। আর তারপরে হচ্ছিল যখন এগুলো সবকিছু ঠিক হয়ে যায়, আমার আর কি নিজে থেকে আর কি মনে হয় যে আমি সুস্থ। আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত আর ওইরকম কোনো ঘটনা হয়নি আমার লাইফে, আর আশা করি কখনো এরকম হবে না। আচ্ছা আচ্ছা। তো এইটুকুই আর কি আমার লাইফের ঘটনা। তো অনেক অনেক ধন্যবাদ। আমরা ভাইয়ের কাছে শুনছিলাম তার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটি অভিজ্ঞতা। আমরা সুযোগ হলে আবারও তার কাছে ফিরবো। তো এই মুহূর্তে আমি দু একটি কমেন্ট পড়তে চাই এবং তারপর আমার হাতে ছোট্ট একটা মেইল রয়েছে, সেই মেইলটাতে চলে যাব। লিখেছিলেন আমাদেরকে আশরাফুল আলম, আমি শুনছি অফলাইনে। লিখেছিলেন আমাদেরকে রামচন্দ্রপুর মেঘডুমুর থেকে, ফার্স্ট টাইম কমেন্ট করেছেন আমাদেরকে সোহেল সরকার। রাইম আদনান ছিলেন আমাদের সাথে মিরপুর 1 থেকে। দেখতে পাচ্ছি নয়ন সরকার ভাই লিখেছেন আমাদেরকে, লিখেছিলেন বাইজিদ, উনি মেইল শুনতে চেয়েছিলেন। অনেক সুন্দর হয়েছে ঘটনাটি। দীপ্ত লিখেছেন হাই ভাই, আমি ফুলছড়ি থেকে শুনছি। প্রান্ত ইসলাম লিখেছেন আমাদেরকে অনেকদিন পর এলাম। আলামিন শেখ লিখেছেন কম্বোডিয়া থেকে। যে আরেকটি বিষয় আমার মনে পড়লো, যারা যারা দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন তারা কাইন্ডলি আমাদেরকে একটু সাড়া দেবেন, কারণ আপনাদেরকে নিয়ে একটা পরিকল্পনা আছে আমাদের। লিখেছেন আমাদেরকে মিরাজ হাসান, আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে একটু দেরিতে যুক্ত হলাম। ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না, একটু ভয় পাচ্ছি আবার একটু ভয় পাচ্ছি না। খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন আমাদেরকে সাউন্ড প্রবলেম। আচ্ছা, কীরকম প্রবলেম? এখন আশা করি ঠিক আছে। লিখেছিলেন আমাদেরকে ভাইয়া, ইমেল শুনতে চেয়েছেন একজন ভাইয়ের সাথে আছি পলাশপাড়া থেকে। আশরাফুল আলম লিখেছেন আজ অনেকদিন পর অনলাইনে শুনছি, যদিও গত কয়েক সপ্তাহ অফলাইনেই শুনেছি। দ্বিতীয় ঘটনাটা ভয় লাগলো। আমি লিখেছেন আমাদেরকে আরিফ হোসেন, আমি তিনদহ দক্ষিণ পাড়া সালাফিয়া থেকে শুনছি। থ্যাংক ইউ। আমাদেরকে লিখেছিলেন আশরাফুল আলম, উনি জানিয়েছেন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে এস এম
SNM আলমগীর হোসেন শান্ত ছিলেন আমাদের সাথে, জান্নাত ছিলেন আমাদের সাথে, লিখেছেন সাইফুল ইসলাম, রিগেন লিখেছিলেন আমাদেরকে কঞ্চিপাড়া সমিতির বাজার থেকে, উনি শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। আমাদেরকে সাদেক হাসান লিখেছিলেন বরাবরের মতো যুক্ত হলাম রামপুরা থেকে, সাথে আছি মোহাম্মদ নাবিল শেখ মুন্না। ধন্যবাদ মুন্না আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবি সালেক লিখেছেন কাজের অনেক চাপ যে কারণে সময় হচ্ছে না, তারপরও শুনছেন। লিখেছিলেন আমাদেরকে ভয়ঙ্কর ঘটনা শোনান, লিখেছিলেন আমাদেরকে জান্নাত বাপ্পি, উনিও মেইল শুনতে চেয়েছেন। হাসান হাবিব লিখেছেন ভাই সাথে আছে, অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটি বিষয়, যারা দেশের বাইরে থেকে শুনছেন তারা একটু সাড়া দেবেন প্লিজ। তো যাই হোক, আমি আর কথা বলাবো না, আমার হাতে ছোট্ট একটা মেইল রয়েছে, সেই মেইলটিতে চলে যাবে এবং তারপর আবারও আমরা আমাদের অতিথির কাছে ফিরবো। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই। আজকে আমি যে ঘটনাটা বলছি সেটা আমার এক হিন্দু কাকার কাছ থেকে শোনা। উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি। ঘটনাটা 1990 সালের ওই দিকে। আমাদের সাথে ছিল বিমল কাকা। বিমল কাকা থেকে আমরা বয়স অনেক ছোট হলেও ওনার সাথে অনেক মিল ছিল আমাদের, একসাথেই আমরা চলাফেরা করতাম। কিন্তু গত মাসে বিমল কাকা হঠাৎ অসুস্থ হয়ে যান। 1 মাস আগে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। আমি ঘরে বসে খাবার খাচ্ছি, তো সে সময় হঠাৎ স্বয়ং দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, নির্মল বাড়িতে আছিস নাকি রে? তো আমি ওর ডাক শুনে মায়ের কথা অমান্য করে খাবার প্লেট রেখে শয়নের কাছে দৌড়ে গেলাম। বললাম, কি হয়েছে রে, ডাকছিস কেন? শয়ন তখন বলল, বিমল কাকাকে খাবার দিতে গিয়ে দেখি কাকা কথা বলছে না। কাকার বাড়িতে গিয়ে দেখি বিমল কাকার পৃথিবীতে নেই। তো আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা 4 বন্ধু আর গ্রামের 2জন কাকা মিলে আমরা বিমল কাকার লাশটা সৎকার করতে এগিয়ে যাচ্ছি। কাছে ছিল 2টো হ্যারিকেন, বেশি দূর দেখা যাচ্ছে না। আমি মনে মনে ভাবলাম, বেচারা মারা যাওয়ার সময় কাউকে আমরা কেউ দেখতেই পেলাম না। রাতুল ভাই বলে রাখা ভালো, বিমল কাকার আপন বলতে কেউ ছিল না, আমরাই দেখাশোনা করতাম। এগুলো ভাবতে ভাবতে আমরা শ্মশানের কাছে গেলাম। বিমল কাকার লাশটা ফাঁকা স্থানে রাখলাম। এরপর আমি আর শয়ন 2জন ছাড়া সবাই কাঠ জোগাড় করতে গেল। আমরা 2জনই লাশটাকে দেখতে লাগলাম। এক সময় বৃষ্টিটা একটু বেশি শুরু হয়ে গেল। আমরা 2জন শ্মশানের মধ্যে একটা বড় বটগাছ ছিল, সেই বটগাছের নিচে চলে গেলাম। বিমল কাকার লাশটা তখন বৃষ্টির মধ্যেই ভিজছিল, কিন্তু কিছুক্ষণ পরেই যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। হালকা ঝাপসা আলোয় আমি দেখলাম বিমল কাকার লাশটা একা একা উঠে দাঁড়ালো আর ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এবং একটা সময় আমাদের কাছে এসে বলল, তোরা বটগাছের নিচে দাঁড়িয়ে আসিস? এই গাছটাতেই আমি থাকি অনেকদিন হলো। একটা দেহ খুঁজছিলাম আমি, আজ পেয়ে গেলাম। আর বুঝতে দেরি হলো না যে বিমল কাকার লাশটা কোন একটা অবয়ব দখল করে নিয়েছে। তার চেহারাটা যেন চোখের জায়গায় লাল টপ টপ করছে, তার মুখের এক পাশে দিয়ে যেন তাজা রক্ত ঝরে পড়ছে এবং একটা হাত কাটা, অথচ তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছিল। সায়ন দেখার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম সেখানেই। আর ওরা কাঠ নিয়ে এসে ওরা সায়নকে তুলছে আর আমাকে ডাক দিতেই আমি যেন নতুন জগৎ ফিরে পেলাম। এরপর আমি যখন সব ঘটনা খুলে বললাম, সবাই শুনে অবাক হলো এবং আমরা সবাই মিলে বিমল কাকার লাশটাকে খুঁজতে লাগলাম। কিন্তু কোথাও লাশটাকে পেলাম না। মনটা খুব খারাপ হলো, কারণ বিমল কাকার লাশটা ভালো করে সৎকারও করতে পারলাম না আমরা। এর কিছুদিন পর আমি রাতে শুয়ে আছি একদিন, এমন সময় স্বপ্নে দেখলাম বিমল কাকা আমাকে ডাকছে, বলছে, নির্মল আমাকে এখান থেকে নিয়ে যা, আমার এখানে অনেক কষ্ট হচ্ছে। সিদ্ধান্ত নিলাম এই রাতেই আমি শ্মশানে যাব এবং শ্মশানের দিকে রওনাও দিলাম। আমি অন্ধকার পথ দিয়ে একা একা হাঁটছি, শিয়াল কুকুরের ডাক ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। এক পর্যায়ে আমি শ্মশানের কাছে গিয়ে যখন পৌঁছাই, আমি দেখতে পাই সেই অভয়টি আমার দিকে এগিয়ে আসছে এবং বলছে, আবার এসেছিস?
তার লাল চোখ দুটো দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তার একটা হাত কাটা ছিল এবং সে আমাকে রাগান্বিতভাবে বলছে, এসেছিস ঠিকই, কিন্তু আর ফিরে যেতে পারবি না। এরপর আমি দেখলাম বিমল কাকা আমাকে বাঁচানোর চেষ্টা করছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এরপর দেখলাম ওদের মতো একটা অবয়ব এসে বিমল কাকার মাথাটা এক কোপে আলাদা করে দিল। তৎক্ষণাৎ আমি চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। এর পরের দিন কিছু লোক আমাকে খুঁজে না পেয়ে শ্মশানের কাছে আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে পায়। তারপর আমাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং সব কিছু শোনার পর আমাদের বাসায় কবিরাজ ডাকা হয় এবং বিভিন্ন রিচুয়াল করে আমাকে সুস্থ করা হয়। তো এরপর থেকে আমি আর কখনোই সেই শ্মশানে যাইনি, দিনের বেলাতেও নয়। রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা আমাকে বলেছিল আমার এলাকার নির্মল কাকা। আমার নাম মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত, ঠিকানা ঘোড়াবান্ধা, চৌরাস্তা, পলাশবাড়ি। with রাতুল। ভয়ের শুরু এখানে। খুব ছোট্ট একটা ঘটনা ছিল। প্রিয় লিসেনার্স, যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে ভূতবেলায়, আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগছে আজকের আয়োজন। আমাদের স্টুডিওতে অতিথি আছেন 3 জন, বলতে গেলে 4 জন আছেন। তো আমরা একে একে তাদের থেকে ঘটনা শুনছি। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আরেকজন অতিথির কাছে চলে যাব। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে লিখছেন আপনাদের কথাবার্তাগুলো। দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে শিশির ভেজা সকাল, আপনার নামটি জানাবেন। লিখেছেন আমাদেরকে আহসান হাবিব ভাই, সাথে আছে জয়া চৌধুরী, আমাদেরকে একটি হার্ট পাঠিয়েছেন। লিখেছেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত ভাই, আমি দেশের বাইরে থেকে শুনছি। আচ্ছা বরকত ভাই, আমি সেটা জানি, অবশ্যই আপনার কথা মাথায় আছে। তবে সাড়া দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। লিখেছেন আমাদেরকে বরাবরের মতো যুক্ত হলাম রামপুরা থেকে নাবিল শেখ মুন্না। আজকের উপস্থাপনা এক কথায় অসাধারণ হচ্ছে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক। যাই হোক, প্রত্যেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করছেন। এ পর্যন্ত 2 থেকে 3 জনের কাছে আমি কমপ্লিমেন্ট পেলাম। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে পলাশ লিখেছেন আমাদেরকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি লেটে যুক্ত হলাম, আশা করি ভালো আছেন, শেষ পর্যন্ত সাথে থাকবো এমনটি জানিয়েছেন উনি। আমাদেরকে লিখেছেন রাতুল ভাই, আমি মোহাম্মদ মিজানুর রহমান, যুক্ত হলাম বাদিয়াখালী মফুরজান থেকে, আশা করি ভালো আছেন, অনেকদিন পর আজকে যুক্ত হলাম। আচ্ছা, ওনার ফ্যামিলির সবাই মিলে সাউন্ড বক্সে শুনছেন, অনেক সুন্দর হচ্ছে, ভয় পাচ্ছি আবার পাচ্ছি না। ইমেলগুলো শুনতে সব থেকে বেশি ভয় লাগে। রাতুল ভাই আচ্ছা বেশি করে ইমেল পড়েন। আচ্ছা থ্যাংক ইউ ভাই, আপনার পরিবারের জন্য ভালোবাসা, এভাবেই পাশে থাকবেন। আরিফ হোসেন লিখেছেন দারুণ হচ্ছে, এই গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল। হাসান হাবিব লিখেছেন ধন্যবাদ। ফিরোজ কবির লিখেছেন অনেক ভয় লাগছে। সিনন লিখেছেন অনেক সুন্দর হচ্ছে ভাইয়া। ঘোস্ট হান্টার লিখেছেন দেরিতে যুক্ত হয়ে গেলাম। উষাদ হৃদয় লিখেছেন অনেক সুন্দর। প্রান্ত লিখেছেন আমাদেরকে ঘটনাটা ছোট হলেও বেশ ভয়ের ছিল। রাঙামাটি থেকে আমাদেরকে শুনছিলেন সুজন রহমান ভাই। সুজন ভাই, আপনাকে অনেকদিন থেকে বলছি আপনার রাঙামাটির কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাদেরকে জানান, কিন্তু এখন পর্যন্ত আপনার কোনো রেসপন্স পাচ্ছি না। তো যাই হোক, আমি এই মুহূর্তে আর কথা বাড়াবো না। আমাদের স্টুডিওতে আছেন আরেকজন অতিথি, সে আমার ক্লাসমেট, আমার বন্ধু, কিন্তু এখন ভূতবেলার অতিথি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে কোন ঘটনা শুনবো আপনার থেকে? আমি একটা ঘটনা জানি, সেটা হচ্ছে আমার ভাতিজা, জি, ভাতিজার মামার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, ওর নাম হচ্ছে মেজবাউল হক মেজবা, আমার ফ্রেন্ড। তো ঠিক আছে, আমরা শুনি, কিন্তু আজকে ভূতবেলার অতিথি। ঘটনাটাই ঘটেছিল আমার ভাতিজা ওর মামার সঙ্গে, মানে মামা ভাগ্নে ওরা। আচ্ছা। তো ওরা এক রাতে, মাহফিল নর্মালি হচ্ছে শেষ হয় হচ্ছে রাত্রিবেলা 2টা-3টা এরকম। আচ্ছা। তো ওরা মাহফিল শেষে বাসায় ফিরছিল আর কি। এটা নিয়ে একটা ভৌতিক একটা ঘটনা। রাত আনুমানিক 2টা বাজে, নিস্তব্ধ রাত, শিয়ালের শব্দ, মৃদু চাঁদের আলো, এরকম অবস্থাতে ওরা মাহফিল শেষ করে বাসার দিকে ফিরতেছিল। তো ওরা মাহফিলে কিছু জিলাপি খেয়েছিল, এবং জিলাপি খাওয়ার পরে কিছু জিলাপি বেঁচে যায় আর কি।
তারপর ওইটা পার্সেল করে বাসাতে ফ্যামিলির জন্য নিয়ে যাবে আর কি। তো এটা নিয়ে আসার সময় তো আমাদের ওইটা হচ্ছে রসুনবাগ কৃষ্ণপুর বলে, আর কৃষ্ণপুর বলতো। তো ওখান থেকে মাহফিল শোনার পর থেকে ওরা হচ্ছে বাসার দিকে ফিরতেছিল রাত আনুমানিক 2টা বাজে। তো রাত্রিবেলা ওখানে একটা বাঁশের ঝাড় আছে, বড় বাঁশের ঝাড় আছে ওইটা। তো ওখানে মানে আমি নিজেও মাঝে মাঝে এখনো রাত্রিবেলা যাতায়াত করলে এবার ভয় ভয় লাগে। তো ওখানে বাঁশের ঝাড়ের মধ্যে আওয়াজ পাওয়া যাচ্ছে, কে যেন কান্না করতেছে এরকম আওয়াজ। আর বাঁশের ঝাড়টা মানে বিশাল ঝড় হলে যেরকম হয় সেরকম ঝড়ের মতো হচ্ছে। এদের হাতে ছিল জিলাপির প্যাকেট। তো এরা দুইজন তো ভয়ে একদম মানে জড়জীর্ণ হয়ে গেছে। তো তারপর একটা আওয়াজ আসে কে যা আসে এরকম কিছু হাসির আওয়াজ আসে। তো তারপর ওরা বুঝতে পারে যে আসলে আমাদের কাছে মিষ্টি জাতীয় জিনিস আছে জন্য হয়তো বা ভূত আমাদের উপরে আচর করতে যাচ্ছে এরকম কিছু। ভূতেরা কিন্তু নর্মালি মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে। তো ওরা জিনিসটা বোঝে। তো বুঝে তৎক্ষণাৎ ওরা কি করে, ওই জিলাপির যে প্যাকেটটা ছিল ওই জিলাপির প্যাকেটটা ওখানে রেখে দেয়। আচ্ছা, রাস্তার ওখানে রেখে দিয়ে আরেকটু সাইডে আসে। সাইডে আসতেই দেখে যে হচ্ছে মানে সবকিছু অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। মানে ঝড় যে বিশাল ঝড় হচ্ছিল, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে ঝড়টা যে এত পরিমাণে হচ্ছিল যে ওরা নিজেরাই ভয়ে হয়ে গেছে যে আসলে বৃষ্টি আসবে এরকম ঝড় নাকি এটা আসলে ভৌতিক কোনো একটা বিষয়। তো ওদের বিশ্বাস ছিল যে আসলে আমাদের কাছে যে মিষ্টি জাতীয় জিনিস আছে এই জন্য হয়তোবা ভূতের একটা আচর হয়তোবা এদিকে আসতেছে এরকম। তো যখন ওই প্যাকেটটা রেখে দেয় ওরা, তারপরে সবকিছু নিস্তব্ধর মতো হয়ে যায়। আচ্ছা জি। তারপর ওখান থেকে একটা আওয়াজ আসে যে আজকের জন্য বেঁচে গেলি বুদ্ধিমান তোরা, এরকম একটা কথা আসে আর কি। তারপর ওরা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর তো জ্বর ভয়ে পরদিন শুনি যে জ্বর আসছে এরকম। জ্বরটা ছিল 1 সপ্তাহের মতো ছিল জ্বর। আচ্ছা, এই ছিল ছোট্ট একটা গল্প। ওকে, এটা বাস্তব ঘটে যাওয়া আমার ভাতিজার সঙ্গে, ভাতিজার মামা ভাগ্নের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। জি, তো মিসবাহ অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই বাস্তব ঘটনাটি শোনানোর জন্য। আমরা সুযোগ করে আবারও আপনার কাছে ফিরবো। তো এই পর্যায়ে আমরা আরেকজন অতিথিকে ডেকে নেব, আমাদের স্টুডিওতে আছেন। তো ততক্ষণে আমরা কিছু কমেন্ট পড়তে চাই। আমরা মিসবাহর কাছে যদি আর কোনো ছোট ঘটনা থেকে থাকে। ঘটনা আরেকটা আছে, বড় ঘটনা, কিন্তু আমি হয়তো বলতে পারবো না। আমার হচ্ছে আমরা অল্প কথায় জি অল্প একটু সংক্ষেপে বলি। আমার বাসার পাশেই আমার হচ্ছে দাদু হয়, উনি আমার দাদুর হচ্ছে কাজিন, আমার দাদুর কাজিন। ওনার হচ্ছে পুরা ফ্যামিলি হচ্ছে ভৌতিক বিষয়ের সঙ্গে জড়জীর্ণ। মানে আমার যে ওই দাদুর ওয়াইফ আছে, তো উনি কেমন, আমি এগুলো সব শোনা এবং বাস্তব ঘটনা, কেননা আমি ওনার হচ্ছে ছোট ছেলেকে মারা যেতে দেখে গেছি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে এই ভৌতিক বিষয়ে। তো আমি শুনেছি যে ওই আমার দাদি উনি হচ্ছে মাঝে মাঝে ভাত খেত, ভাতের হচ্ছে আমরা মাছ ভাত খাই না, মাঝে মাঝে শুকনো ভাতের সঙ্গে মাছ ভাজা। তো ওই দাদি নাকি মাঝে মাঝে মাছ ভাজা খেত, কিন্তু ওনার সন্তানেরা খাইতো না, মানে ওনাকে কেউ দিয়ে যাইতো। মানে ওনার সঙ্গে ওই জিনের, যেটা আমরা বলি ভূত, মানে এই যে জিনের সঙ্গে একটা কানেক্টেড ছিল। তো উনি মাছ ভাজা দিয়ে ভাত খেত। তো মাঝে মাঝে যদি জিজ্ঞেস করতো যে, আগে বলে না ছোট বাচ্চারাও কিন্তু আগে এরকম করে, কেমন তুই কি দিয়ে ভাত খাইস, মাছ ভাজা তুই কোনটা পাইলু, এরকম করে বলতো। তো বলতো কই কোনো মাছ ভাজা নাই, কিছু নাই, তোরা খা তোদের মতো, এরকম করে বলতো উনি। তো আমি শুনেছি যে ওনার বড় ছেলে ছিলেন, উনিও মারা গেছেন এই ভৌতিক বিষয়ে পাগল হয়ে। তারপর ওনার একটা মেয়ে ছিলেন, উনিও একদম পাগল হয়ে মারা গেছেন। সেটা রিসেন্ট আমি দেখতে পাচ্ছি, আমার কাকু, উনি লাস্ট, ওনারা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। তো ওনার ওই কাকু আর ওনার লাস্ট একটা ছোট বোন বেঁচে ছিল। কাকু হচ্ছে আমি দেখছি যে পাগল হয়েছিল। আচ্ছা, পাগল হয়েছিল বেশ কয়েকবার। এটা হচ্ছে ওই কবিরাজ যেটা বলি আমরা, ঝাড়ফুঁক করে করে। তো এইটা নিয়ে আর কি ওনাকে একটু সুস্থর দিকে নিয়ে আসে এটা করে। তারপরে উনি কিছুদিন আগে রিসেন্ট 1 বছর হবে কি হবে না এরকম মারা গেছে। আর ওনার পরিবারে এখন মানে ওনার বংশে শুধু ওনাদের যে ফ্যামিলি, 2 ভাই তো মারা গেল, 2 ভাই 1 বোন, আর 1 বোন শুধু জীবিত আছে, নির্বংশ হয়ে গেছে আর কি। এরকম কিছু বলে না মানুষ, নির্বংশ, এইরকম আর কি। বিভৎস একটা ঘটনা।
যাই হোক, কোনো একদিন সময় পেলে আমরা আপনার থেকে, যেহেতু আপনার তারা আছে, আমরা বিস্তারিত আপনার থেকে এই ঘটনাটি শুনবো ইনশাআল্লাহ। তো অনেক অনেক ধন্যবাদ মেজবাউল হক, আমরা আবারও কোনো একদিন ভূত পেলে আপনাকে পাবো। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন রাঙ্গামাটি থেকে সুজন রহমান ভাই, আব্দুল্লাহ সিয়াম লিখেছিলেন অনেকদিন পর যুক্ত হলাম, নবগঞ্জের জোনাকির মোড় থেকে আমাদেরকে শুনছিলেন। ঘোষ হান্টার লিখেছেন নাকাইহাট থেকে, শুভ সাহা লিখেছেন গাইবান্ধা ছেলে আমি মতিঝিল থেকে শুনছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, রুমের লাইট অফ করে শুনছি, ভয় লাগছে, আরও ভয় পেতে চাই। এটা চমৎকার একটা পরিবেশ, বাইরে বৃষ্টি হচ্ছে এবং রুমের লাইট অফ করে যে ভৌতিক ঘটনা শোনার যে অনুভূতি, এটা আসলে চমৎকার, এটা আসলে বলে বোঝানো যাবে না। যেমন আমি এখানে থাকি, মাঝে মধ্যে দেখা যায় যে বাইরে বৃষ্টি হয়, তো এই সময় আসলে মানে আমি যদি বাইরে থেকে শুনতে পারতাম, কিন্তু আমার মানে লাক যে আমার এখানে বসে মানে ঘটনা আপনাদেরকে শোনাতে হয়, তো বিষয়টা আমি মিস করি প্রচুর। লিখেছিলেন আমাদেরকে শুভ সাহা, উনি ফ্রি আছেন এবং লাস্ট পর্যন্ত থাকবেন। জাফর সিদ্দিক ছিলেন আমাদের সাথে, জাফর সিদ্দিক সাইফ ছিলেন আমাদের সাথে। লিখেছিলেন আমাদেরকে হাসান মাহমুদ, আমি বারোকোনা থেকে শুনছি ভাইয়া। লিখেছিলেন আমাদেরকে নাকাইহাট থেকে, আচ্ছা আচ্ছা, নাকাইহাটের কোন জায়গা এটা? ঠিক আছে, অন্য কোনো একদিন আমরা আপনাকে জানাবো বিষয়টা। রাতুল ভাই, আমার পাঠানো ইমেলটিকে আজকে পড়া হবে? আপনার মেইলটি পেয়েছি, কিন্তু এই উইকে যদি সুযোগ হয় আজকে আমি পড়ে শোনাবো। লিখেছিলেন আমাদেরকে, আমার হাতে একটা বড় মেইল আছে, তো আমি আসলে চাচ্ছিলাম সেটি শোনাতে। লিখেছিলেন আমাদেরকে রামপুরা থেকে, আচ্ছা রামপুরা মাঝারপাড়া থেকে দেখছিলেন আমাদেরকে। লিখেছিলেন আমাদেরকে উষাদ হৃদয়, ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে, এই সময় ভৌতিক ঘটনা শুনতে অনেক ভালো লাগছে। লিখেছিলেন আমাদেরকে নাবিল শেখ মুন্না। লিখেছিলেন আরও ইসরাত জাহান, অনেক দিন পর এলাম ভাইয়া, অনেক জ্বর তারপরও শুনছি। ইসরাত অনেক অনেক ধন্যবাদ, আমাদের নিয়মিত শ্রোতা, আপনার সুস্থতা কামনা করছি। লিখেছেন আমাদেরকে আফিয়া ইভা, ভাইয়া শুনছি তুলসীঘাট থেকে, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে। এরপর দেখতে পাচ্ছি স্পর্শ ছিলেন আমাদের সাথে, আগের থেকে অনেক অনেক ভালো হচ্ছে। কি বলছে? আচ্ছা আচ্ছা, তাই, থ্যাংক ইউ সো মাচ। পোষা পাখি ছিলেন আমাদের সাথে, ভাইয়া আছি শেষ পর্যন্ত। আপনার নাম, যারা ছদ্মনাম ব্যবহার করে কমেন্ট করছেন তাদের কাছে অনুরোধ, আপনারা যদি ছদ্মনাম ব্যবহার করে কমেন্ট করেন অবশ্যই কমেন্টে লেখার সময় আপনার নামটি আগে লিখবেন। তো অনেক অনেক ধন্যবাদ, আমরা আর কথা বাড়াতে চাই না। ফাহারিয়াদ লিখেছিলেন সুন্দর। তো এই পর্যায়ে আমরা চলে যেতে চাই, স্টুডিওতে আছেন তিনিও আমার বন্ধু, আমার ক্লাসমেট বিপ্লবের কাছে চলে যাচ্ছি। বিপ্লব, আমরা স্টুডিওতে এসে কেমন লাগছে? ফার্স্ট টাইম আসলাম বন্ধু। আচ্ছা আচ্ছা, জি অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আমরা কোন ঘটনা শুনবো? আসলে আমিও অনেক ভয় পাই, ঠিক আছে, তো ভয় পাওয়ার পরেও আমার ভূতের গল্পগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগে। তো এই ঘটনাটা একদম আমার খুব কাছের এক বন্ধুর চাচার সাথে ঘটনাটা ঘটে। তো আমার সেই বন্ধুটা তার চাচার সাথে একদম বাস্তবিক যে গল্পটা সেটা আমাকে শোনাইছে, তো আমি সেই গল্পটাই তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, ওকে। তো ওদের বাসাটা ছিল অনেক গ্রামে, ওদের ওই গ্রামে দেখা যেত মানে বিদ্যুৎ ছিল না, বুঝলে? আচ্ছা। তো অনেক গ্রামে ছিল ওদের বাসাটা, তো বিদ্যুৎ ছিল না। তো চাচার হলো ব্যবসা ছিল, মুদির দোকান যাকে বলা হয়। ওদের গ্রামে বাজারে যে মুদির দোকানগুলো থাকে, তো মুদির দোকান ওরা চাচা শেষ করে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। তো একদিন ওর আনুমানিক 12:30 থেকে 1টা এইরকম সময় ওর চাচা দোকান বন্ধ করে তো বাসায় আসবে। তো গ্রামের দিক তো অনেক রাত হয়ে যায়, আনুমানিক 1টা থেকে 2টা। এটা তো অনেক রাত, গভীর রাত হয়ে যায়। তো ওর চাচা ছিল একটা সাইকেল, আগে যে গ্রামের মানুষগুলো সাইকেল চালায়, তো সাইকেলটা নিয়ে ওর চাচা একা আসতেছিল, কিন্তু জ্যোৎস্নার রাত ছিল ওই সময়, একদম চারপাশে অন্ধকার ছিল, মানে সবাই ঘুমাইছে। তো ওর চাচার যে রাস্তা দিয়ে আসতো ওই রাস্তায় একটা জায়গা আছে, ওই জায়গাটায় হলো, আগে বলে রাখি যে ওই জায়গায় এক সময় একটা মেয়ে হলো আত্মহত্যা করেছে। আচ্ছা। ওই জায়গায় তো
ওর চাচা অনেক সাহসী একটা লোক ছিল, অনেক সাহসী ছিল, যেহেতু আগেরকার মানুষ ছিল, অনেক সাহসী ছিল। তো হলো আসার সময় ওর চাচার মানে বাজার করে আসতেছিল, তো বাজারে হয়তো ব্যাগে অনেক কিছু হয়তো কিনছিল। তো আসার পথে ওনার সাইকেলের চেনটা ঠিক ওই সময় ওই জায়গাতে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, সাইকেলের চেনটা, তো চেনটা পড়ে যাওয়ার পর তখন মানে উনি তো বুঝতে পারে যে কোনো একটা সমস্যা আছে, যেহেতু ওনারা জানতো যে এই জায়গাটা অনেক খারাপ। হ্যাঁ, তো ওনার সাইকেলটার ঠিক পিছনে কিছু বাড়ি ছিল, বাড়িগুলো তো লোক ছিল না, এমনিতেই বাড়ি ছিল ওগুলো। তো ওই বাড়িগুলোতে অনেক ধরনের শব্দ হচ্ছে, বিকট ধরনের শব্দ, আওয়াজ, একদম বিকট আওয়াজ। তো চাচা একটু সাহসী ছিল, তো চাচা কি বললো, সাইকেলটা ওখানে মানে ঘুরে ওই বাসার সামনে গেল। তো দেখলো যে আসলে এত রাতে এই বাসাটা এত বিকট ধরনের আওয়াজ কেন আসতেছে। তো যখন গেল ওখানে, তো যে দেখে আসলে বাসায় তো তালাবদ্ধ এবং বাসার ভিতর কেউ নাই। আর উনি ওখানে যাওয়ার পরে পরে শব্দটা একদম, অথচ উনি যেখান থেকে শব্দটা শুনতে পাচ্ছেন হচ্ছে বিকট শব্দ হচ্ছে। হ্যাঁ, বিকট শব্দ, পিছনে একদম বিকট শব্দ হচ্ছে বাসায়। তো যাওয়ার পরে পরে কোনো ধরনের শব্দ নেই। তো উনি মনে করলো হয়তো কোনো সমস্যা, হয়তো মানে উনি ওখান থেকে আবার সামনের দিকে আসা শুরু করলো। তো সামনের দিক আসা শুরু করার সময় ওনার ওখানে একটু বাসার সামনে মোড় পড়ে, হয়তো 4 মাথার মোড়, হয়তো ওখানে 4টা রাস্তা গেছে। তো ওনার বাসা যে রাস্তায়, তার বিপরীত পাশের রাস্তায় এক ধরনের শব্দ হচ্ছে, মানে রাস্তায় কেউ নেই, একদম অন্ধকার। তো জ্যোৎস্নার রাত, তো দূর থেকে দেখা যাচ্ছে আবসা আবসা কোনো একটা ছায়া, কোনো ধরনের বিকট ধরনের শব্দ হচ্ছে। তো উনি অনেক সাহস ছিল, উনি সামনে দিয়ে আগাতে থাকলো যে দেখি আসলে কি সামনে। তো ওনার কথা ছিল যে আমি মনে মনে ভয় করবো না, আমি দেখবো যে জিনিসটা আসলে কি করতেছে। তো ওখানেও গেল, ওখানেও কিছু নাই। তো উনি এইসব বাদ দিয়ে উনি এখন বাসার দিকে রওনা দেবে। তো তখন একদম বাসায় যাইতে যাইতে 1টা থেকে 1:30টার মতো বেজে গেছে। তো ঠিক ওই বাদ ঝড়ের সামনে যখন আবার গেল, তখন উনি যে জিনিসটা মানে যে সামনে যে জিনিসটা ফেস করছে, তা উনি নিজেও প্রস্তুত ছিল না যে আসলে ওই জায়গায় কি ছিল, ওইটা কি ছিল। তো উনি যখন ওইখানে সামনে গেল, তো ওখানে একটা লাশ একদম সাদা কাফনে রাস্তার ঠিক মাঝখানে। আচ্ছা। তো উনি এখন ভাবতেছে কি করবো, এখন সামনে আগাবো না পিছনে আগাবো ভাবতেছে। তা উনি সাহসে সাহসে একটু লাশটার কাছে গেল। তো লাশটার কাছে যাওয়ার পর যা দেখলো ভাই, বুঝছেন বন্ধু, তিনি আসলেও মোটেও প্রস্তুত ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক ওখানে যাওয়ার সামনে, লাশটার সামনে যাওয়ার সময় একদম সাদা কাপড়টা ওখান থেকে বাতাসে উড়ে গেল। মানে তার আগে পর্যন্ত সবকিছু নরমাল ছিল, সবকিছু ঠিক ছিল। উনি যখন কাছে গেল, দূর থেকে দেখছে যে ওখানে একটা কাপড় ছিল, লাশ। তো সামনে যাওয়ার পর বাতাসে সেই মানে অদ্ভুতভাবে কাপড়টা চলে গেল, উড়ে গেল ওখান থেকে। হ্যাঁ। তো জ্যোৎস্না রাত ছিল এবং ওখানে জাস্ট মাথা কাটা একটা লাশ ছিল। আচ্ছা, মানে এখনো গা কিন্তু শিংড়ে উঠছে। আমি গল্পটা শোনার পর আমি নিজেও অনেক ভয় পাইছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদম মাথা কাটা লাশ। তো উনি দেখার পর তো ওখানেই তো পুরো সেন্সলেস হয়ে যায়। অনেক সাহসী ব্যক্তি, কিন্তু ওই সব দেখার পর একদম সেন্সলেস হয়ে যায়। না, এটা আসলে কোনো স্বাভাবিক মানুষ, যত সাহসী মানুষই হোক, মানে লাশ দেখলে একটু হলেও, আর এটা তো হচ্ছে স্বাভাবিক লাশ হলে ব্যাপারটা একদম সেন্সলেস হয়ে গেল। তো পরের দিন সকালে হয়তো লোকজন ছিল, পরে ওনাকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর উনি বিস্তারিত এই ঘটনাটা বলে। এবং ইভেন এই ঘটনাটার পর ওনার সাথে প্রতি রাতে এইরকম ঘটনাটা, এই যে সে লাশটা দেখছে, প্রতি রাতে ওনার সামনে আসে, চোখের সামনে, একদম চোখ বন্ধ করলে ওনার সামনে এই লাশটা আসছিল, মাথা কাটা। আচ্ছা আচ্ছা। তখন তিনি তো গ্রামে তো কোবরাজ তো থাকেই, তো ওনাদের ওখান থেকে বিভিন্ন তাবিজ নিয়ে মোটামুটি এখন একটু উনি সুস্থ আছে। এই ছিল আমার বন্ধুর থেকে নেওয়া খুব সংক্ষিপ্ত একটা গল্প। বিপ্লব, অনেক অনেক ধন্যবাদ এই ভূতবেলায় সময় দেওয়ার জন্য। তো আমরা আসলে মেজবা, আমরা কৃতজ্ঞ এই অল্প সময়ে চমৎকার কিছু ঘটনা আমরা আজকের অতিথিদের থেকে শুনছি।
তো এই পর্যায়ে আমরা আসলে আর কথা বাড়াবো না। আমার হাতে যে মেইলটা আছে সেটা বিশাল বড়, আমি আসলে অলমোস্ট 30 মিনিট পেরিয়ে যাবে আমার বিশ্বাস। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি আপনাদের কিছু কমেন্ট পড়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানে যে প্রথম অতিথি ছিলেন সজীব ভাই, তার কাছে চলে যেতে। তো দেখতে পাচ্ছি এখানে অনেকেই ছিলেন। নাবিল শেখ মুন্না লিখেছিলেন আমাদেরকে, আফিয়া ইভা লিখেছিলেন তুলসীঘাট থেকে প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে। স্পর্শ লিখেছিলেন অনেক সুন্দর। ফাহরিয়াদ লিখেছিলেন সুন্দর হচ্ছে। এই মুহূর্তে সাথে আছি আমি। নয়ন সরকার লিখেছিলেন আমাদেরকে প্রান্ত ভাইয়া পুরনো স্টোরি এপিসোড চাই, চমৎকার। লিখেছিলেন আমাদেরকে খন্দকার মেহেদি হাসান মানু। ইমেল কি আরও আছে? জি, ইমেল আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লিখেছিলেন আমাদেরকে আর যে পলাশ 18 সাল থেকে শুনি। লিখেছিলেন আমাদেরকে আহনাফ শিশির, ভাই কেমন আছেন শুনছি কি আদর্শ পাড়া থেকে। তারিল আহমেদ লিখেছিলেন আমাদেরকে ভাইয়া মাত্র যুক্ত হলাম। তারিল অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মেহেদি হাসান লিখেছেন প্রফেসর কলোনি থেকে। এরপর দেখতে পাচ্ছি ভাইয়া বড় ইমেল পড়েন, আপনার কণ্ঠে মেইল শুনতে ভালো লাগে। আচ্ছা, মনে হয় আসলে ভূত এসে গল্প বলছে। আচ্ছা, তাই আমাকে ভূত বানিয়ে দিলেন। আচ্ছা, ওকে। লিখেছেন আমাদেরকে মেহেদি হাসান, ভাইয়া প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে। লিখেছেন আচ্ছা আপনাদেরকে এফবি লাইভে দেখছি। ইশতিয়াক শাহরিয়ার লিখেছেন এই ভাইকে আমি চিনি, এর নাম বিপ্লব, অনেক সুন্দর গল্প বলেন ইনি। এরপর ভালোবাসা জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ ইশতিয়াক শাহরিয়ার, আপনাকে মিস করছি আমরা। আপনি এলে প্রোগ্রামটা আরও জমজমাট হতো। লিখেছেন আমাদেরকে মোহাম্মদ শামীম, সুন্দর ছিল বন্ধু। আচ্ছা, অমিত ভাইকে একদিন নিয়ে আসেন, উনি অনেক ভালো নৌকার ভূতের গল্প জানে। থ্যাংক ইউ। আমরা ইশতিয়াক এবং অমিত ভাইকে কোনো একদিন দেখতে চাই স্টুডিওতে। লিখেছেন আমাদেরকে শুয়ে থেকে ঘরের লাইট বন্ধ করে শুনছি, খুব ভয় লাগছে। লিখেছিলেন আমাদেরকে স্বর্ণা জাহান, আবু হানিফ হৃদয় ছিলেন আমাদের সাথে। স্বর্ণা জাহান শুনছেন আমাদেরকে গাইবান্ধা থেকে। ঘোস্ট হান্টার আমাদের সাথে ছিলেন। আমাদের সাথে আরও ছিলেন, বিশ্বাস করেন রাতুল ভাই, এটা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না, তাই আমিও বিশ্বাস করে নিলাম যে আপনারা শুনছেন আমাদেরকে। সুমন ইসলাম লিখেছেন হাই ভাইয়া, উনি শুনছেন আমাদেরকে। মামা আমিও। আমার শামীম লিখেছেন যে উনি কিছু ভৌতিক ঘটনা জানেন। শামীমও আমার একজন বন্ধু, ইশতিয়াক, সেই সাথে অসংখ্য বন্ধু আমার শুনছে। স্পর্শ লিখেছেন রাতুল ভাই, আমি অনেক খুশি হয়ে গেছি যে আমাদের গাইবান্ধাতেও রাসেল ভাইয়ের মতো ভূত এফএম হচ্ছে। রাসেল ভাইয়ের মতো পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি এখন পর্যন্ত, বা সেটা সম্ভব হবে কিনা। তো আপনাদের ভালোবাসা পেলে আমরা মানে সেটাতে পৌঁছাতে না পারলেও তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমার সব থেকে পছন্দের এই ভূত এফএম, উনি 2013 সাল থেকে শোনেন। এখন আপনার কণ্ঠে শুনতে ভালোই লাগছে। চমৎকার একটা মন্তব্য করেছেন, অনেক ভালো লাগলো। আপনি ভূতবেলা বা ভূত এফএমের যে জার্নিটা আপনি শেয়ার করেছেন, তো অনেক অনেক ধন্যবাদ। ইসরাত লিখেছিলেন আমাদেরকে আমার মনে হয় তাবিজ ইউজ করা ঠিক না, আল্লাহর উপর ভরসা রাখা দরকার। শামীম লিখেছেন সুন্দর হচ্ছে বন্ধু। মিসবাউল হক ছিলেন আমাদের সাথে। গ্রামের ঘটনা পড়েন ভাইয়া। এস নিশান ছিলেন আমাদের সাথে। এই প্রথমবার ভূতবেলায় মেসেজ করছি, আমার বাসা 3 গাছতল, গাজীপুর থেকে শুনছি। লিখেছেন আমাদেরকে রিমন সরকার। আগে অফলাইনে শুনতেন জানিয়েছেন নিশান ভাই। তো যাই হোক, আমি আপনাদের কমেন্টগুলো কিছুক্ষণ পর পড়ছি, কারণ আমাদের স্টুডিওতে অতিথি আছেন, আমরা তার ঘটনা শুনবো। ওখানে তো এই পর্যায়ে আমরা চলে যেতে চাই আমাদের স্টুডিওতে থাকা প্রথম অতিথি সজীব ভাইয়ের কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি আবার আসলাম একটা দ্বিতীয় গল্প বলার জন্য। আমি আসলে এবার যে গল্প বলবো সত্য ঘটনা এবং আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি আসলে আমার সাথে ঘটনাটা ঘটে এই 2-3 বছর আগে এলাকায় আবার একটা বন্যা হয়েছিল। আমার জীবনে দেখা ওঠে প্রথম বন্যা। এর আগে বাবা আমার মুখে শুনছি 1988 সালে বন্যা। এই কিছুদিন আগে, সর্বোচ্চ 3-4 অথবা 5-6 বছর হবে, কিছুদিন আগে একটা বন্যা হয়েছে। বন্যার সময় যখন পানি হয় তখন আর কি এলাকায় যে মাছ মারে রাত্রেবেলা করে, এটাকে ভুটিয়া বলে আর কি। আমি আর হচ্ছে আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে শুভ ভাই। তো উনি আর আমি রাত্রেবেলা মাছ মারি। আমার খুব মাছের নেশা, কিন্তু মাছ আমি তখন মারতে পারি না, কিন্তু মাছ মারতে ভালো লাগে আর কি। তো রাত্রেবেলা যখন 10টা-12টা বাজে,
তখন আমি আর আমার বড় ভাইয়ের নাম হচ্ছে সৌ ভাই, উনি সহ মাছ মারতে যাই। তো সবাই কিন্তু আমাদের এই এলাকার এই জায়গাটার নাম ভয়ঙ্কর জায়গা এক নামে চেনে, যে মরাঘাটি নাম। জি, এই যে আইনের ভাটা সবাই এটা মরাঘাটি নামে চেনে। জি জি, মানে তিনগাছতলার এখানে যে হ্যাঁ, শ্মশানটা। তিনগাছতলার সাথে, এই ভাটার সাথে। তো এটা যে ভয়ঙ্কর জায়গা আমি শুনছি আর কি। তো রাত যখন 12টা বাজে, আমি আমার ওই সৌ ভাই ওনাকে নিয়ে মাছ মারতে মারতে আসতেছি আর কি। তো মাছ মারার সময় এক সময় মরাঘাটের দিকে আমার সৌ ভাই সহ আমি সহ আসতেছি। আচ্ছা, তো এই সময় আমি সৌ ভাইকে বলতেছি, সৌ ভাই তুমি ওই মরাঘাটের দিকে যাও না, ওখানে লাশ পড়ায়, হিন্দুদের লাশ পড়ায়, ওখানে গেলে সমস্যা হতে পারে, আমার কিন্তু ভয় লাগতেছে, তুমি আগেও না। আচ্ছা, সৌ ভাই বলতেছে, আরে তুমি কিসের ভয় করো, আমি আছি না। এ বড় ভাই, আমি ভয় পাচ্ছি, আবার অন্যদিকে আগেচ্ছি। তো মরাঘাটির সামনে একটা ভাটা আছে, কিন্তু ভাটার একটা চিকনি আছে বিশাল বড়। জি জি। তো সবাই বলতেছে, শোনো, ভূত মানে গ্রাম আছে কুসংস্কার এগুলা, যে ভূত হচ্ছে কখনো আগুনের কাছে করে না, আসে না। তো তখন আমি আমার বড় ভাইকে সাথে করে নিয়ে মাছ মারতে মারতে আগেচ্ছি আর কি। তখন সৌ ভাই বলতেছে, ঠিক আছে তুমি আমার সাথে আসো, ভয় করো না। আচ্ছা, তখন যাইতে যাইতে আগেচ্ছে ওরা, আগানির পরে সাথে আর 2-4 জন লোক আসলো। লোক আসার সাথে সাথে আমি বললাম যে ভাই আমি আর পাবো না, তোমরা মাছ মারো, আমি এইদিকে থাকি, আমি ভয় করতেছিলাম। তো সবাই তখন মানে সিগারেট আর কি খায় না। আচ্ছা, তো উনি কয় ঠিক আছে, তুমি তো ভয় করতেছো, আমি একটা কাজ করি। তখন উনি একটা সিগারেট নিয়ে আর কি এমনি লাগাচ্ছিল ম্যাচের আগুন দিয়ে। তখন উনি যখন সিগারেটটা লাগাই দেন ম্যাচের আগুন দিয়ে পাওয়া যায়, অটোমেটিক আগুন দিয়ে যায়, এবং এর মধ্যে সিগারেটটা অটোমেটিক হয়ে যাচ্ছে পানি। দ্বিতীয় আবার লাগাচ্ছে, বাতাস নিয়ে দিচ্ছে, আবার দ্বিতীয় আবার ওই ইটা হয়ে যাচ্ছে। তখন উনি লাগাচ্ছ, আবার হয়ে যাচ্ছে, সিগারেট করতেছে, বাতাস নিয়ে দিচ্ছে, আর এখন ভয় লাগতেছে না, খুব ভয় লাগতেছে না, মানে আকাশটা ভালো লাগছে। সারাদিন রাত্রি বাজে 11টা মনে হয় শুনছে আমার লাশ, আমি নিজে ছোট তো ওখানে এসে লাশ পাতে দেখছি হিন্দুদের। ওখানে আবার ওই পুকুর, ওখানে একটা পুকুর আছে, পুকুর একটা ঘটনা আছে যে আজ পর্যন্ত ওই পুকুরটা কেউ মেশিন দিয়ে সেকিয়ে আর কি পানি তুলতে পারে না, সব পানি থাকবেই। আপনি যত বড় মেশিনে লাগান ওখানে পানি থাকবেই, মানে মাছ ধরার মাছ জন্য প্রচুর যে ওখানে আবার শ্যালো ইঞ্জিন বা বিভিন্ন হ্যাঁ, পানি তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পানি শুকাতে পারে না। পানি কেউ শুকাতে পারে, অথচ পুকুরটা সম্ভবত 3-4 শতক হবে, আর বেশি হবে না। তো তৃতীয়বার সবাই যখন আবার ওই ম্যাচ করিয়ে আগুন লাগিয়ে দিয়ে সেলাই ওটা দিয়ে আবার সিগারেট যখন লাগাচ্ছে, তখন অটোমেটিক আবার তৃতীয়বার যখন পড়ে গেল, তখন আমার শরীরটা কাঁপতেছে আর কি, ভয় লাগতেছে খুব। সবাই একটু ভয়ের মধ্যে পড়ে গেছে। তা আমি তো সবাই দিকে তাকাচ্ছি, আর মানে খুব ভয়ে কাকা কাঁপতেছে আমার। আচ্ছা, তো তৎক্ষণাৎ আমি আকাশের দিকে একটু তাকাইছি আর কি। আকাশের দিকে তাকানোর সাথে সাথে ওই যে ভাটার যে চিকনিটা আছে আর কি, চিমনি, ওটা কিন্তু বিশাল বড়, অনেক বড়, অনেক বড়। আমি এমনিতে ভয় পাচ্ছি মাছ মারতে, 3বার এটা ম্যাচের আগুন লাগাইলো, অটোমেটিক পড়ে গেল, কেউ বাতাস নাই, কিছু নাই। তো এই অবস্থা আমি আবার হঠাৎ করে তাকাইছি আকাশের দিকে, চিকনিটা আমার কাছে মনে হয়েছে এটা বিশাল বড় কেউ একটা দাঁড়ায় আছে। আচ্ছা আচ্ছা, বিশাল বড় কেউ দাঁড়ায় আছে, আমি দেখার সাথে সাথে এক চিৎকার দিয়ে দৌড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, তা আমার চিৎকার শুনিয়া আমার সাথে শুরু হয়ে দৌড়, ওই ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে আমি পরে আসলাম, পরে এলাকার দিকে এসে, বাজারের দিকে এসে মানুষজন পানি টানি খেলাম। খাওয়ার পরে তখন রাত সম্ভবত 2টা বাজে। তো এটা হওয়ার পর আমি বাসার দিকে আসলাম রাত্রেবেলা। তো সেই রাতে আমার শুধু গা এমনি ঝিমঝিম করে কাঁপে, আমার খুব ভয় লাগে। তো পরের দিন সকালবেলা সৌভাইকে বললাম, সৌভাই তুমি তো কাউ যে ভুট্টুত নাই, তাহলে তুমি 3বার এইভাবে করলা, 3বারের পরে গেল, আবার আমি অসংখ্য চিকনি দিয়ে ভয় গেলাম, দৌড় মারলাম, তুমি এত সাহসী, তুমি আবার পালাও গায়ে বলছি। বলার পর সৌভাইকে আসলে আমাকে বিষয়টা কেমন লাগছে আর কি। তো এরপর আমি আমার এখন ওজন বর্তমানে 70 হবে, কিন্তু তখন আমার ওজন ছিল ঠিক 50 কেজির মতো, 50-48। কিন্তু ওই দিন আমি ভয় পাওয়ার পর আমি ধীরে ধীরে শুকাই, আমার ওজন তখন আসে হচ্ছে 42-এ। আচ্ছা আচ্ছা, আমার চেহারা একদম শুকিয়ে যায়, মানে কঙ্কালের মতো আর কি হয়, অতটা না, স্বাভাবিক আর কি। মানে চেহারা যে 8 কেজি বা 10 কেজি আমার কমছে, আমি নিজে বুঝতে পারি, এলাকার মানুষ বুঝতে পারছে, মানে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তখন টানা 1 বছর আমি একটু শুকনেসের টাইপের ছিলাম। তো এরপর আমি একটু আর কি ঝাড়ফুঁক এগুলো নেওয়ার পরে
ইনশাল্লাহ এখন ধীরে ধীরে ওগুলো সব শুকনা কাটার একটু মোটাটা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা তো আমার জীবনে আসলে ভূত বলতে আমি ভূত কোনোদিন দেখি নাই, কিন্তু ভূতের ভয়টা আমি পেয়েছি। আচ্ছা আচ্ছা জিন জাতির যে ভয়, এটা ভয়ের ইটা আমি পাইছি। আর ভয় করলে যে একটা মানুষ চেহারা শুকে যায় অটোমেটিক, এটা আমি নিজেই প্রমাণ। তো এরপর আমি আর কখনো মাছ যখন যে মাঠে যাই কোনো ভয়ঙ্কর জায়গায় আমি যাই না, আর শুনলে আগে আমি যে নাম যাবো না। তো এরপর আমার শুরুবারে যখন আমাকে দেখলো, দেখার পর এর মাঝখানে আবার আমার চেহারা শুকে যায়। শুরুবারে মাঝে মধ্যে একটু সমস্যা হয়েছিল আর কি, ওরা ওগুলো আর কি সারি নিছে আর কি। আচ্ছা আচ্ছা তো আজকে আমার এই ছোট গল্প এটুকুই ছিল। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা সজীব ভাইয়ের থেকে শুনলাম চমৎকার একটি ঘটনা ওনার লাইফে ঘটে যাওয়া। তো আমরা যদি সুযোগ হয় আবারও ওনাদের কাছে ফিরবো। লিখেছিলেন আমাদেরকে ইসরাত জাহান, আমার মনে হয় তাবিজ ইউজ করা ঠিক নয়। উনি তারপর লিখেছেন আল্লাহর ওপর ভরসা রাখা উচিত। অবশ্যই এটা তো সবসময়, প্রতিটা ক্ষেত্রে, প্রতি মুহূর্তে। লিখেছিলেন আমাদেরকে শাহাদাত হোসেন মানিক ভাইয়া। আচ্ছা আচ্ছা, লিখেছেন আমাদেরকে আরিফ হোসেন, দারুণ হচ্ছে ভাইয়া। এরপর দেখতে পাচ্ছি জান্নাত বাপ্পি লিখেছেন যে সাউন্ডের সমস্যা, আচ্ছা এখন ঠিক আছে কিনা একটু জানাবেন প্লিজ। লিখেছেন নিশান, উনি আমাদেরকে শুনছিলেন। উনি লিখেছেন আমাদেরকে ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাব থেকে যুক্ত হলাম, যশোর নাভারণ রেলবাজার থেকে আমাদের সাথে ছিলেন। ভাইয়া আমি আপনার অনেক বড় ভক্ত, লিখেছেন নিশান। আসিফ আনসারি ছিল আমাদের সাথে। আমার বন্ধুকে আরেকবার গল্প বলতে দেন, বিপ্লবকে। আচ্ছা আচ্ছা, বিপ্লবকে আমরা, যদি বিপ্লবের কাছে ঘটনা থাকে আমরা অবশ্যই ফিরব। লিখেছেন আমাদেরকে শিহাব সরকার ভাইয়ের সঙ্গে আছি। লিখেছিলেন আমাদেরকে বিভিন্ন রেডিও সংক্রান্ত কুইজ সহ সারা বিশ্বের। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। লিখেছেন আমাদেরকে আলমগীর, এমডি আলমগীর, লিখেছেন নাইস। নীলপরি ছিলেন আমাদের সাথে। এরপর দেখতে পাচ্ছি শাহাদাত হোসেন মানিক লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ শামীম। বন্ধু, একটা ভৌতিক সত্য ঘটনা বলতে চাই, যেটা আমার মামার সাথে ঘটে যাচ্ছিল, বলবো একদিন ইনশাল্লাহ। অবশ্যই শামীম, কোনো একদিন স্টুডিওতে আসার আমন্ত্রণ রইল। ইউসুফ আলী লিখেছেন ভাইয়া অনেক শব্দ হচ্ছে, কী টাইপের শব্দ হচ্ছে একটু জানাবেন। লিখেছেন আমাদেরকে আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে। লিখেছেন আমাদেরকে বিপ্লব ওয়ান্স মোর। আসিফ আনসারি লিখেছেন প্রতি সপ্তাহের ন্যায় শুনছি ঢাকা কারওয়ান বাজার থেকে, ভয়েসটা আরও একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি, আপনারা বলুন যে কোন ভোকালটা সমস্যা হচ্ছে। লিখেছেন আমাদেরকে ওপি সাগর ভাইয়া। আচ্ছা, আসিফ আনসারি উনি লিখছেন আমাদেরকে। লিখেছিলেন আমাদেরকে মিরাজ হাসান, এখন ঠিক আছে। এমডি শান্ত লিখেছেন এইমাত্র যুক্ত হলাম সালামের মোড় থেকে, এমনিতে অনেক আগে থেকে শুনি ভূতবেলা। আচ্ছা, বাট ওকে। আচ্ছা, উনি ছদ্মনাম ব্যবহার করে কমেন্ট করতেন, কিন্তু আমি আজকে বললাম জন্য উনি ওনার রিয়েল অ্যাকাউন্ট থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। এস নিশান লিখেছিলেন আমাদেরকে ইমেল পড়েন, এখন সাউন্ড ঠিক আছে। লিখেছিলেন আমাদেরকে পলাশ, এখন একদম সাউন্ড ক্লিয়ার। ধন্যবাদ যারা যারা আমাদেরকে জানালেন। লিখেছেন সুমন ইসলাম ভাইয়া, আমি বলছি খেয়াঘাট থেকে। আচ্ছা, তারপর হচ্ছে এস এম নিশান আবারও ছিলেন আমাদের সাথে। তো দেখতে পাচ্ছি আরো অনেকেই আছেন আমাদের সাথে। রিমন সরকার ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন আমাদেরকে এমডি আলমগীর। তারপর দেখতে পাচ্ছি ইশতিয়াক শাহরিয়া লিখেছেন ধন্যবাদ ভাই আমার কমেন্ট পড়ার জন্য, দোয়া করি সবসময় ভালো থাকেন। অনেক অনেক ধন্যবাদ ইশতিয়াক আপনার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছি লিখেছেন এমডি সৌরভ লাইভ। আচ্ছা, লাইভ শুনছেন উনি। আইব আনসারি লিখেছেন কবরস্থানে বসে শুনছি ভাই। শিল্পী ছিলেন আমাদের সাথে, আমিও প্রথমবার শুনছি। এমডি সৌরভ লিখেছেন জীবনের প্রথমবার শুনছেন। আচ্ছা, আজকে অনেকগুলো আমরা নতুন শ্রোতা পেয়েছি, আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। লিখেছিলেন এস এস নিশান, উনি আগে অফলাইনে শুনতেন এমনটি জানিয়েছেন। আমাদেরকে লিখেছেন এমডি জিহান ইসলাম ভাইয়া, সাথে আছে শেষ পর্যন্ত। লিখেছিলেন আমাদেরকে আসিফ আনসারি আবারও। তো আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা
এই মুহূর্তে আমার হাতে যে মেইলটি রয়েছে এবং সেটি আমি যদি পড়তে ধরি সেটি অলমোস্ট 40 মিনিটের উপরে চলে যাবে, কারণ এই যে গত 2 সপ্তাহ আগে একটা বড় মেইল পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, সেই ঘটনার লেন্থ যত বড় ছিল এই ঘটনাটিও ঠিক তত বড়ই। তো তারপরও খুব ছোট কিছু মেইল রয়েছে, যেমন পলাশ ভাই আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই ঘটনাটি আমি পড়ে শোনাবো একটু পর আপনাদেরকে। তো এই মুহূর্তে আমি চলে যেতে চাই বিপ্লবের কাছে আরেকবার। বিপ্লব। তো বন্ধু আবারও আসলাম আমি। জি। তো এইটা আমার সাথে ঘটেনি, কিন্তু আমার বন্ধুদের সাথে ঘটছে। এটা 2021 সালের দিকে। তো আমরা কয়েকটা ফ্রেন্ড ছিলাম ওই সময়। আমরা তখন 21 সালে আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম 21 সালে। শোনাচ্ছে বন্ধু। তো ইন্টার সেকেন্ড ইয়ারে আমরা পড়তাম সেই সময়। তো আমাদের মাঝে মাঝে আমরা বন্ধু বান্ধবরা প্ল্যান করতাম যে আজকে আমরা এখানে যাব ওখানে যাব। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা 5 বন্ধু যাব হলো একটা চরে। তো চরে যাব। তো আমাদের টার্গেট ছিল যে আমরা চরে যাব। তো চরে যাওয়ার পর আমরা ওই রাতটা হলো আমরা চরের কোনো এক জায়গায় আমরা কাটাবো, তাঁবু টাঙিয়ে। তো আমরা 5 বন্ধু ঠিক করি যে আমরা অমুক সময় বা অমুক ডেটে আমরা যাবো এই জায়গায়। তো যাওয়ার আগের দিন আমার একটু মানে অসুস্থতার কারণে আমি যাইতে পারিনি সেই সময়। তো যাইতে পারিনি সে সময়। তো আমি ওদেরকে বললাম যে আমি যাব না, এরকম আমি একটু অসুস্থ ফিল করতেছি, তো আমার হবে না, তোরা যা। তো ওরা 4 জন ঠিক করলো যে ঠিক আছে তোরা ছাড়াই আমরা যাচ্ছি তাহলে। তো ওরা রেডি হয়ে সবাই গেল একটা চর। তো ওইটা হলো আমাদের বন্ধুর সাথে ঘটে। তো ওই ঘটনাটা আমাকে এসে পরে ওরা বলছে। তো ওরা সবাই রেডি হয়ে 4 বন্ধু আমার চলে গেছে চরে। তো আসার পর তো ওখানে যে ঘটনাটা ঘটছে সেটা আমাকে পরে ওরা বলল। আচ্ছা। তো বন্ধু হয়েছে কি, ওখানে হলো একটা চরে গেছে, হয়তো এক্স্যাক্টলি আমি চরটার নাম ভুলে গেছি আমি কি চর, ওটা ফুলছড়ি কোনো একটা চরে গেছিল ওরা। তো চরে ওরা একটা জায়গায় যায়। তো ওখানে হলো বিভিন্ন বাড়িঘরও ছিল কাছাকাছি। তো ওরা ভাবছিল যে আমরা নদীর ধারে তাঁবু টাঙ্গে আমরা ওখানে থাকবো। তো ওরা ঠিক নদীর ধারেই তাঁবু টাঙ্গায়, ওখানেই থাকার প্ল্যান করে। তো চরের আশেপাশে অনেক বাড়ি থাকে। তো ওখান থেকে কিছু লোক আসছিল। তো বললো যে বাবা তোমরা এখানে রাতে না থাকাটাই তোমার জন্য ভালো হবে, কারণ এই জায়গাটা ভালো না, তোমরা রাতে এই জায়গাটায় থাকিও না। তো আমার বন্ধুরা এরকম ভূত এইসবে বিশ্বাস করতো না, ঠিক আছে। ওরা মনে করতো দৌড় এগুলো এমনি, এগুলো ভূত টুত কিছু নাই, এগুলো বলতে কিছু নাই। তো ওরা সেই প্ল্যান তাঁবু টাঙ্গায় রাতের বেলা ওখানে। 4 বন্ধু আমার 2টা তাঁবু টাঙ্গায়, ওরা 2 জন করে থাকে 4 জন। ওকে। তো ঠিক রাত আনুমানিক 12টা থেকে 12:30টায়, 12:30টার দিকে তো আমার এক বন্ধু বাইরে আসে। তো সবাই ওরা বাইরেই ছিল। তো ভিতরে ঢুকলো, ও একাই বাইরে আসছে। তো আসার পর চর কিন্তু একদম ধুধু করে, আশেপাশে বাড়িঘর কিচ্ছু নাই। তো ও দেখে ঠিক চরের মাঝখানে একদম কে যেন একটা হেঁটে হেঁটে আসতে আছে, ওর দিকে হেঁটে হেঁটে আসতে আছে। আচ্ছা। একদম সাদা একটা কাপড় পরা, চুলগুলো একদম লম্বা লম্বা ছিল, অনেক চুলগুলো এলোমেলো একদম। বাতাস, আর চরে কিন্তু অনেক বাতাস থাকে, বাতাসের চুলগুলো অনেক উঠতেছে। তো ওরা যে সময় গেছে ওই সময়টা জ্যোৎস্না রাত ছিল, একদম স্পষ্ট দেখা যাচ্ছে তো অর্ধেক এগিয়ে আসতে আছে। তো মনে করছে যে আশেপাশে যেহেতু চরের বাসা আছে, তো ওখান থেকে হয়তো কোনো লোক আমাদের এখানে এইদিকে আসতেছে। তো ও মনে করে আর ওই কাউকে ডাক দিল না, ও একা একা ফোন চাপতেছে ওখানে। তো একটু পর দেখে ওর একটু পরে দেখে যে ওর সামনের দিকে তত এগিয়ে আসতেছে। আচ্ছা। তো ও আর ভয় করেনি, যে মনে করছে যে হয়তো কেউ আসতেছে। তো আসতেছে, ও একটু দেখতেছে যে মুখটা একদম আফসায় বোঝা যাচ্ছে না। তো কাছে আসলো। আসার পর আমার বন্ধুরা দেখে ওর চিৎকার একদম ওখানে চিল্লানি শুরু করে দিয়েছে। চিল্লানির পর আমার বাকি 3টা বন্ধু ওরা বার হয়ে আসছে, এই কি হলো ওখানে কি হইলো, দেখি ওর কি হলো। তো বন্ধু হয়েছে কি,
পরে যখন ওর থেকে ঘটনাটা শুনলাম তো ওই একদম চিল্লায় কিন্তু ওখানে একদম অজ্ঞান হয়ে গেছে, ফিট লেগে গেছে। আচ্ছা। পরে আশেপাশে চর থেকে ওরা লোকজনকে চিল্লাচিল্লি করছে যে আসেন আসেন, কেউ আমাদের একটু সাহায্য করে। হ্যাঁ জি। তো সবাই আসলো, বাবা কি হয়েছে, কয় এরকম আমার বন্ধুরা এরকম হয়ে গেছে। তো ওদের বাসায় নিয়ে গেল। পরে যখন ওর জ্ঞান ফিরলো তখন ওর থেকে পরে ঘটনাটা শুনলো যে আসলে ওখানে কি হয়েছে। তখন আমার বন্ধুরা বললো যে আমি মনে করছিলাম যে ওখানে হয়তো কেউ আসতেছে। যখন আমি দেখলাম যে আমার সামনে আসলো, দেখলাম ওই মেয়েটা একটা ছোট বাচ্চা একদম চাবিয়ে চাবিয়ে খাইতে খাইতে ওর দিকে আসতেছে। আর এইগুলো দেখার পর ওই একদম ওখানেই লাগিয়েছে, ফিট লাগিয়েছে। পরে বাসায় আসছে, বাসায় এসে সেম রাতে ঘুমালেই শুধু ওর পাশে এসে মনে হয় দেখে যে দাঁড়িয়ে আছে। আর ওরাই কিন্তু রাতে, আর একটা কথা বলি, ওই রাতে কিন্তু খুব ভয় পায়, কিন্তু একা একা থাকতে খুব ভয় পায়। তাতে আবার এই ঘটনাটা ঘটছে ওর সাথে। তো রাতে যখন ঘুমায় তখন দেখে যে ওর সামনে সেই মেয়েটা আবার দাঁড়িয়ে আছে এবং চিৎকার দেয় আবার রাতের বেলা। তখন আবার ওর পাশের রুম থেকে ওর মা বাবা আসে। পরে এই ঘটনাটা অনেক পরে পরে অনেক সবাইকে জানানো হয়, সবাই অনেক পরামর্শ দেওয়ার পর মোটামুটি এখন বন্ধু এখন সুস্থ আছে। তবে মাঝে মাঝে এখনো তার ওই সেই কাহিনীটা মনে পড়ে। এটাই ছিল আমার বন্ধু থেকে ছোট। অনেক অনেক ধন্যবাদ বিপ্লব। চমৎকার কিছু ঘটনা আমরা আজকে শুনলাম আপনার থেকে। তো এই পর্যায়ে আমরা আসলে ছোট্ট একটা মেইলে যাব, বাট তার আগে আমরা আসলে আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলতে চাই। যারা যারা আপনার সাথে যুক্ত ছিলেন, আমাদের সাথে যুক্ত থাকুন এবং লিখতে থাকুন আপনাদের কথাবার্তাগুলো। এবং আপনার কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে। আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে মেইল করতে পারেন। আর আপনি যদি চান সরাসরি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে, সেক্ষেত্রেও আপনি ফেসবুক লাইভে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, অথবা আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। আমাদের ফোন নম্বর হচ্ছে 01713484465। এই নাম্বারে আপনারা আমাদেরকে কল দিতে পারেন অথবা মিসড কল দিতে পারেন। অবশ্যই যারা মিসড কল দেবেন কারা, যারা এই মুহূর্তে ফোনে ব্যালেন্স নেই তারা মিসড কল দিতে পারেন, আমরা তাদের নাম্বারটি নোট করে রাখবো। এবং অন্যান্য দিনে রেডিও আমাদের যে কার্যক্রম অর্থাৎ সম্প্রচার সময় যদি আপনারা ফোন করেন, ডিরেক্ট ফোন করবেন। তো লিখেছিলেন আমাদেরকে উষাদ হৃদয়, উনি লিখেছিলেন যে সাউন্ড ঠিক আছে। পলাশ ভাই লিখেছিলেন আমাদেরকে। সুমন ইসলাম লিখেছেন ভাইয়া আমি বোয়ালি খেয়াঘাট থেকে সুমন বলছি, থ্যাংক ইউ। লিখেছিলেন আমাদেরকে এমডি জিহান যুক্ত হয়েছেন, লাইভ অনেক সুন্দর হচ্ছে লিখেছিলেন আসিফ আনসারি, উনি লিখেছেন আগে অনেক শুনতেন ভূতবেলা। মিরাজ হাসান লিখেছেন উনি গেমিং করছেন এবং এর পাশাপাশি ভূতবেলা শুনছেন। লিখেছিলেন আমাদেরকে আয়ুব আনসারি, আসিফ আনসারি, ধন্যবাদ বিপ্লবকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য, আপনাকেও ধন্যবাদ। লিখেছেন হাই ভাই কেমন আছেন, আমি বলি খেয়াঘাট থেকে সুমন বলছি। সুমন ভাই যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত নিশান থাকবে। শাহরিয়া জামান জয় লিখেছেন আমাদেরকে, ডরে ওনার হাত পা কাঁপছে এমনটি জানিয়েছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। লিখেছেন আমাদেরকে স্বপন আহমেদ, হ্যালো রাতুল ভাই আমি নতুন শ্রোতা। স্বপন ভাই আপনাকে ওয়েলকাম ভূতবেলায়। লিখেছিলেন আমাদেরকে সাজিদ, শেষ পর্যন্ত থাকবেন। জান্নাত বাপে লিখেছেন আজকে অনেক ভালো লাগলো বিপ্লব ভাইয়ের গল্পটা, বিশেষ করে চরের ঘটনাটি উনি প্রশংসা করেছেন। ইশতিয়াক শাহরিয়ার ইশতিয়াক লিখেছেন ঘটনাটি অনেক ভয়াবহ ছিল। অনেক অনেক ধন্যবাদ ইশতিয়াক আমাদের সাথে থাকার জন্য। লিখেছিলেন আমাদেরকে আবদুল্লাহ সিয়াম, আজকে অনেক দিন পর যুক্ত হলাম। লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই, উনিও বেশ ভয় পেয়েছেন ঘটনাটা শুনে। পলাশ ভাই লিখেছেন আমার পাঠানো মেইলগুলো রাতুল ভাইয়ের কণ্ঠে শুনতে অনেক ভালো লাগে, তাই প্রত্যেক সপ্তাহে একটি করে পাঠিয়ে দেবো। জি পলাশ ভাই, আপনার ঘটনাগুলো সব কিছু ঠিকঠাক আছে, যদি লেন্থটা আরেকটু যদি বাড়াতেন। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াতে চাই না। আমার হাতে থাকা ছোট্ট আরেকটি মেইল রয়েছে, সেই মেইলটিতে চলে যেতে চাই, যে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন পলাশ ভাই। ভয়ের শুরু এখানে।
গত সপ্তাহে আমার পাঠানো গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাতুল ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পলাশ ইসলাম, সেই পূর্ব কাতলামারি থেকে বলছি। আমার বাড়ির এক পাশে ব্রহ্মপুত্র নদী আর আরেক পাশে নীরব আধার। আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি এটা কোনো গল্প নয়, আমার জীবনের ভয়ঙ্করতম এক রাতের সাক্ষী। শ্রোতারা আলো নিভিয়ে নয় বরং জ্বালিয়ে বসুন, কারণ এখন আপনি যা শুনবেন তা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নেবে। সময়টা হচ্ছে গরমকাল। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া কোনো এক রাত সে সময় 2:50। স্থান পূর্ব কাতলামারি, ব্রহ্মপুত্র নদীর পাড়। রাতটা ছিল অস্বাভাবিক চুপচাপ, ঘরে বিদ্যুৎ ছিল না, সবাই একেবারে ঘামে ভিজে গেছে, নিঃশ্বাস যেন একেবারে বন্ধ হয়ে আসছে। এরকম অনেকক্ষণ থাকতে থাকতে হঠাৎ রুম থেকে বের হলাম। একাই হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের বাড়ির পাশে সেই নদীর পাড়ে। একটা শিমুল গাছের কথা বলেছিলাম, পুরনো শিমুল গাছ। সেই শিমুল গাছটার নিচে একা একা দাঁড়িয়ে আছি। এমন সময় আমার মনে হলো আমার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, তাই ফিরে তাকালাম, কিন্তু কোথাও কোনো বাতাস নেই। হঠাৎ করে আমার কাছে মনে হলো বাতাস যেন ঠান্ডা হয়ে গেল, না একেবারে বরফের মতো, যখন ফ্রিজ খুলে যেরকম বাতাস পাওয়া যায় ঠিক সেরকম। তো এই দৃশ্য দেখে আমার হাত পা কাঁপতে লাগলো এবং একটা কণ্ঠস্বর শুনতে পেলাম আমি। সেটা ছিল এরকম, ফিরে যা এখান থেকে। আমি তখনই চোখ তুলে দেখি শিমুল গাছটার ডাল থেকে ঝুলছে এমন কিছু একটা। সেটা নয় মানুষ, না লাশ, কিছুই না, একটা মেয়ে আকৃতি, কিন্তু কোনো মুখ নেই, চুল দিয়ে ঢাকা গা, একেবারে সাদা। হাতের আঙুলগুলো ছিল বেশ লম্বা, যেন হাড়ের মতো, আর নখগুলো লোহার মতো লম্বা আঁকা বাঁকা, কিন্তু কোনো একেবারে রক্তে রাঙা। হঠাৎ মুখ তুলে তাকালো আমার দিকে। তার কোনো চোখ ছিল না, চোখের জায়গায় ছিল কেবল অন্ধকার আর 2 ফোঁটা আগুন। তো এই দৃশ্য দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম। সে হেঁটে আসে না, সে মাটিতে বেয়ে গড়িয়ে গড়িয়ে আসে, কিন্তু তার শরীর স্পর্শ না করে, মাটি স্পর্শ না করে মনে হয় যেন ভেসে আসে। তার হাঁটার কোনো শব্দ হয় না, শব্দ হয় যেন কোনো এক শিশু ধীরে ধীরে কাঁদছে, একটা ছোট কান্নার আওয়াজ। সে এসে আমাকে বলে, তুই এলি কেন? এই গাছ আমার, তোর শরীরটা চাই এখন আমার। আমি দৌড়াতে চাই, কিন্তু দৌড়াতে পারি না, মাটিতে যেন আমার পা আটকে রেখেছে কেউ একজন। হঠাৎ করে আমার সামনে একটা শীতল হাত, এবং সে আমাকে বলে, দেখিস না আমি কে? আমি সেই লাশ, যার লাশ এখনো নদীর নিচে পড়ে আছে, নদীর নিচে গন্ধ ছড়ায় যার লাশ। এরপর সে একটা অট্ট হাসি দিতে লাগলো, না মানুষের মতো না, মনে হচ্ছে যেন একটা কুকুরের গলা, পিশাচের হাসি আর একটা মরা শিশুর কান্না একসাথে। আর ঠিক তখনই আমি কিছু বুঝতে পারছিলাম না, কি করব কি না করব। আমি দৌড়াতে পারছিলাম না, বাসায় যেতে পারছিলাম না, অনেক চিন্তায় পড়ে গেলাম এবং ঘামতে লাগলাম। আর ঠিক তখনই দূর থেকে মসজিদের একটা আজান ভেসে এলো, এবং হঠাৎই সে মুখ ঘুরিয়ে গর্জে উঠল, এই আওয়াজ থামাও, ওরা আমায় বাঁচতে দেয়নি। এভাবে তার গলা যেন চিড়ে গেল, আর তার পেট থেকে বেরিয়ে এলো আর একটা মুখ, একটা শিশু যার চোখ ছলছল করছে, যে বলছে, আমাকে মাটির ওই কবর না দিয়ে নদীতে ফেলে দিলি কেন? আর সেই মুহূর্তে আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু মাটি থেকে যেন হাত পা বেরিয়ে এলো, আমার পায়ের গোড়ালি চেপে ধরলো ঠান্ডা কর্দমাক্ত মরা হাড়ের মতো একটা হাত। আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়তে শুরু করি, আমার গলা শুকিয়ে যায়, চোখ অন্ধকার হয়ে আসে। আর ঠিক তখনই গাছের মাথা থেকে আলোর ঝলকানি হয়, শুনে কে যেন জোরে বলে উঠল, পলাশ। আমি আর কিচ্ছু না দেখে দৌড় দিয়ে চলে আসি সেখান থেকে, এবং সঙ্গে সঙ্গে পেছনে তাকালাম। শিমুল গাছটা আবারও সেই আগের মতো নিস্তব্ধ, কিন্তু শিমুল গাছের পাতার ওপর সেই পায়ের ছাপ এখনও রয়েছে। শেষ কথা রাতুল ভাই, এটা কোনো বানানো গল্প নয়, এটা একটা সতর্কতা। শিমুল গাছটা এখনও আছে,
এতক্ষণ কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাতুল ভাই। আবার আগামী সপ্তাহে কোনো ঘটনা নিয়ে হাজির হব আপনাদের মাঝে। এতক্ষণ মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি লিখেছেন মোহাম্মদ পলাশ ইসলাম, কাতলামারি থেকে। বেশ চমৎকার ছিল ভাইয়া আপনার ঘটনাটি, আমার অনেক পছন্দ হয়েছে। আমি চাই আগামী এপিসোডে আপনি আবারও ঘটনা পাঠাবেন। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। বেশ চমৎকার একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন পলাশ ভাই। তো এরকম ঘটনা যদি আপনাদের কাছেও থেকে থাকে বা আপনার শোনা ঘটনা হলেও চলবে, আপনি চাইলে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। অথবা আপনারা যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেসে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABELA@gmail.com। আমি আজকের লিসেনারদের কাছে জানতে চাই, আজকের ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে, বা এই ধরনের ঘটনা আপনারা আগেও শুনেছেন কিনা, সেটি কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না, আপনাদেরকে কিছু বলতে চাই। আপনারা এই মুহূর্তে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি 98.8। এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট রয়েছে www.radiosarabela.fm, এবং সেই সাথে আমাদের ফেসবুক লাইভে আপনারা কিন্তু যুক্ত আছেন যারা, তারা সেখান থেকেও দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের কথাবার্তাগুলোই যেতে চাই। যারা ফেসবুক লাইভে আমাদেরকে কমেন্ট করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, লিখেছিলেন আমাদেরকে ইশতিয়াক শাহরিয়ার, ঘটনাটি ভয়াবহ ছিল, ধন্যবাদ। নয়ন সরকার লিখেছেন ঘটনা শুনে ভয় লাগছে অনেক। লিখেছিলেন আমাদেরকে আবদুল্লাহ সিয়াম, আজকে অনেকক্ষণ পর যুক্ত হয়েছি। সাকিব মিয়া লিখেছিলেন আমাদেরকে রংপুর থেকে শুনছি আমি, আবদুল্লাহ সাইয়াম, আমার একটা ঘটনা আছে, পাঠাতে পারে কি? জি অবশ্যই, আমাদের মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই ঘটনা লেখার ক্ষেত্রে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ ঘটনাটি কার সঙ্গে ঘটেছে, কতদিন আগে ঘটেছে, সব কিছুর বর্ণনা দিয়ে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। পলাশ ভাই লিখেছেন আজকের ঘটনাটি কেমন লাগলো জানাবেন। AJM শাওন লিখেছেন আসসালামু আলাইকুম রাতুল ভাই, কেমন আছেন? অনেকদিন পর আপনার গলা শুনলাম। তাই লিখেছেন আমাদেরকে আসিফ আনসারি। AJM শাওন লিখেছেন তুমি আমাকে চেনো, পরিচয়টা পরে দেব। আচ্ছা, AJM শাওন, ওকে ফাইন। লিখেছিলেন আমাদেরকে লিমন খান, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? অনেক ভালো আছি। লিমন তুমি কেমন আছো জানিও। মিরাজ হোসেন লিখেছিলেন আমাদেরকে রামচন্দ্রপুর থেকে যুক্ত হলাম, সাথে আছি শেষ পর্যন্ত। লিখেছিলেন আমাদেরকে রাজিবুল হাসান রিয়াদ, লিখেছিলেন আমাদেরকে লিমন খান, শেষ পর্যন্ত সঙ্গে আছে। পলাশ ভাই লিখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাতুল ভাই আমার ঘটনাটি পড়ে শোনানোর জন্য। এরপর স্বপন আহমেদ লিখেছেন রাতুল ভাই, আচ্ছা আবু অ্যাবিউজড না কি লিখেছেন, আচ্ছা উনি স্পেস দেননি, আবু সাইদ ভাইকে উনি স্টুডিওতে দেখতেছেন। সাইদ ভাইয়ের শিডিউল পাওয়াই খুব টাফ হয়ে গেছে, ভাইয়া প্রচুর ব্যস্ত। আমি যদিও চেষ্টায় আছি ভাইয়ের সঙ্গে কথা বলার, কিন্তু ভাইয়ার সুযোগই হচ্ছে না। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে গত এপিসোডে আমি নিয়ে আসতাম, যে লাস্ট যে এই এপিসোডের আগের এপিসোডে, কিন্তু ভাইয়ার খুব এমার্জেন্সি একটা কারণে শেষ মুহূর্তে শিডিউলটা ক্যান্সেল করতে হয়েছে। তো যাই হোক, আমরা ইন ফিউচারে আবারও সুযোগ হলে ভাইয়াকে স্টুডিওতে আনবো। তানভীর আকন্দ লিখেছেন ভাইয়া আজকে প্রথমবার মেসেজ করছি। তানভীর আকন্দ, আপনাকে ওয়েলকাম এবং সেই সাথে অনেক অনেক শুভকামনা। আর যে পলাশ ভাই লিখেছেন আমার শরীর কেঁপে উঠছে ভাই নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনে, ধন্যবাদ। লিখেছেন আমাদেরকে তৃতীয় ইমেলটায় কথাগুলোই বেশ ভয়াবহ, হাত পায়ের শরীর যেন রোম দাঁড়িয়ে গেল। নয়ন ভাই লিখেছিলেন আমাদেরকে। নয়ন সরকার ভাই, অনেকদিন থেকে আপনি সারাবেলা শোনেন, আমি দেখি আমাদের সারাবেলা প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা প্রোগ্রামে আপনি অ্যাক্টিভ। তো আমার আপনার কাছে অনুরোধ থাকবে কোনো একদিন সারাবেলায় আসুন, এবং আমার আমন্ত্রণ থাকবে যে ভূতবেলায় আসুন আপনি একদিন। লিখেছিলেন আমাদেরকে
আকন্দ, তানভীর আকন্দ কেমন আছেন? অনেক ভালো আছি। আসিফ আনসারি লিখেছেন গল্পটি শুনে উনিও বেশ ভয় পেয়েছেন। সবাই লিখছেন হাত পা কাঁপছে। ভাইয়া কেমন আছেন জানতে চেয়েছেন তানভীর আকন্দ। অনেক অনেক ভালো আছি, ঘটনাটি আমার সাথে ঘটেছিল লিখেছেন পলাশ। এমডি শান্ত লিখেছেন আচ্ছা সবাই একই কথা লিখছেন, গল্পটি শুনে হাত পা কাঁপছে। সত্যিই কি তাই? আসলে এইরকম জায়গায় আপনারা যদি মানে তখনই সম্ভব যে ভয় পাওয়া, যখন আমরা ঘটনাগুলো শুনি এবং যার সাথে ঘটনাটি ঘটেছে সেই জায়গায় যদি আমরা নিজেকে কল্পনা করতে পারি, তাহলে সেই ঘটনার নির্মমতা বা সেই ঘটনার ভয়াবহতা কতটুকু সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। লিখেছিলেন আমাদেরকে এমডি শান্ত। তৃতীয় ইমেলটা এই কথাগুলোই বেশ ভয়াবহ ছিল, উনি বেশ ভয় পেয়েছেন। আচ্ছা লিখেছিলেন আমাদেরকে ভাই সুন্দরজান মোড় থেকে শুনছি, তানভীর আকন্দ লিখেছিলেন আমাদেরকে জান্নাত বাপ্পি। রাতুল ভাই আমার হাজব্যান্ড একটা ইমেল পাঠাতে চাই, কিভাবে পাঠাবে একটু জানাবেন। জান্নাত বাপ্পি আপনাদের দুজনকেই আমি জানি না মানে জান্নাত বাপ্পি দুজনের নাম কিনা, তারপরও বলে ফেললাম। আপনি যেহেতু ফেসবুক লাইভে দেখছেন, স্ক্রিনের ডান পাশে একেবারে নিচে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে bhoot.sarabela@gmail.com। তো এই ইমেল অ্যাড্রেসে আপনাকে মেইল পাঠাতে হবে। ঘটনার শুরুতে অবশ্যই আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন এবং ফোন নাম্বারটি অবশ্যই সবার উপরে আমাদেরকে লিখে জানাবেন। এবং নাম ঠিকানা লেখার পর ঘটনাটি কার সঙ্গে ঘটেছে, কতদিন আগে ঘটেছে, সেসব কিছু বর্ণনা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে আবু সাইদ ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আমাদেরকে আবদুল্লাহ সিয়াম। রেডিও সারাবেলা 98.8 FM মেসেঞ্জারে পাঠালে হবে কিনা গল্পটি? আসলে মেসেঞ্জারে পাঠালে আমাদের সারাবেলার পেজটি অনেক বড় পেজ, যার ফলে আসলে টেক্সট পাঠালে আমার পরবর্তী সপ্তাহে এসে খুঁজে পাওয়া সম্ভব নয় এবং এই এক্সেসটি আমাদের স্টুডিওতেই থাকে, যার ফলে আসলে এভাবে সম্ভব নয়। আপনি চাইলে আমাদের মেইলে পাঠাতে পারেন এবং সেক্ষেত্রে বিষয়টি সুবিধা হবে। মেইল পাঠানো খুব ইজি, আপনি ইউটিউবের হেল্প নিতে পারেন। আহাদ সরকার লিখেছেন ভাইয়া থানাপাড়া থেকে দেখছি। নয়ন সরকার ভাই লিখেছেন রাতুল ভাই আছি কিছুক্ষণ, ধন্যবাদ। নয়ন সরকার ভাই আপনাকে কিছুক্ষণ আগে একটা কথা বলেছি, সারাবেলায় আসুন। লিখেছিলেন আমাদেরকে রামচন্দ্রপুর থেকে, রামচন্দ্রপুর সালামের মোড় থেকে শুনছেন এমডি শান্ত, অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। রাতুল ভাই আমি স্বজন ভাইয়ের ছোট ভাই, মিয়াপাড়া বাসা। স্বজন, আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝেছি। সিনন লিখেছেন অনেক ভয় লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। নয়ন সরকার ভাই লিখেছিলেন আমাদেরকে আবারও, ঠিক আছে অবশ্যই ভাইয়া, ওয়েলকাম আপনাকে। লিখেছেন জাকির হোসেন, স্ক্রিনের নিচে ইমেল অ্যাড্রেস আছে সেখানেই পাঠানো, উনি একজনকে হেল্প করেছেন, ধন্যবাদ ভাইয়া। লিখেছেন আমাদেরকে ভাইয়া বড় ইমেলটা বলেন। আজকে আসলে সময় খুব কম আছে, আমি এই জন্য আসলে মেইলে যাচ্ছি না এবং কোনো ঘটনাতেও যাচ্ছি না, আপনাদের কথাবার্তাগুলি পড়ার চেষ্টা করছি। আগামী সপ্তাহে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বড় মেলটি একেবারে শুরুতেই পড়ে শোনাবো। লিখেছিলেন আমাদেরকে ভাইয়া শুরু থেকেই শুনছি, খুব ভালো লাগছে, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। পোষা পাখি আমাদেরকে লিখেছিলেন। এস নিশান ছিলেন আমাদের সাথে, ভাইয়া সবাই মিলে শুনছি। কে কে শুনছেন তাদের নামগুলো জানাবেন। লিখেছেন আমাদেরকে আসিফ আনসারি, গল্পটি শুনে রাত্রেবেলা হয়তো বের হতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদি খুব বেশি ভয় হয় কারো হেল্প নিয়ে বাইরে বেরোতে পারেন। রকুনুজ্জামান রিয়াজ ছিলেন, উনি নীলফামারী থেকে আমাদেরকে দেখছেন। যারা আমাদেরকে মানে দূর থেকে দেখছেন বা অন্যান্য দেশের বাইরে থেকে, তাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে। তবে আমরা আরও একটা মানে প্ল্যান আছে, সেটা হচ্ছে যারা আমাদেরকে গাইবান্ধার বাইরে থেকে শোনেন তাদেরকে নিয়েও আমরা একটা প্রোগ্রাম করতে পারি। সেখানে শুধুমাত্র লাইভে যারা থাকবেন তাদের প্রত্যেককেই আমরা অনলাইনে যে কোনো একটা মাধ্যমে, জুমে হতে পারে বা গুগল মিটে হতে পারে, কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা লাইভে যুক্ত করতে পারি। এখন যেমন স্টুডিওতে অতিথিরা এসে ঘটনা শেয়ার করে, আপনারা সেখান থেকেও শেয়ার করতে পারবেন। এরকম একটা প্ল্যান আছে আমাদের, তো আমাদের সাথেই থাকবেন। লিখেছিলেন আমাদেরকে এমডি হাসান হাবিব। হাসান আমার ক্লাসমেট, আমার বন্ধু। আসাম অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং ভূতবেলায় আসার আমন্ত্রণ রইল। আজকে আসলে আমার বন্ধু দিয়ে ভরে গেছিল ভূতবেলা। তানভীর আকন্দ লিখেছিলেন ভাইয়া আপনার কণ্ঠ অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা জান্নাত বাপ্পি লিখেছেন কবে পাঠাতে পারবো? আপনি যদি চান আপনার ঘটনাটি আগামী এপিসোডে আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার এই উইকের মধ্যেই পাঠাতে হবে। এবং আরও একটি বিষয় আছে, যদি খুব থাকে যে মেইলের অনেক সময় দেখা যায় যে প্রচুর মেইল আসে, সেক্ষেত্রে আমি শিডিউল করে রাখি যে এই সপ্তাহে এটা, এই সপ্তাহে এটা, তো এরকম। তো আপনি পাঠাতে পারেন এনি টাইম। লিখেছিলেন আমাদেরকে আবদুল্লাহ সিয়াম। আচ্ছা আচ্ছা এমডি শান্ত, উনি প্রশ্ন করেছেন ভাই এখন আর ঘটনা হবে কি না। এই মুহূর্তে আসলে আমরা দেখতে দেখতে, কথা বলতে বলতে, ঘটনা শুনতে শুনতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি।
তো আমি আরেকবার আপনাদেরকে নিয়মকানুনগুলো জানিয়ে দিতে চাই। তবে আজকের যে ঘটনাগুলো আমি যদি একটু সংক্ষিপ্ত সারমর্ম আপনাদেরকে বলতে চাই, আমার কাছে বিশেষ করে খুব ভালো লেগেছে আজকে। যেমন প্রথম ঘটনাটি যে শেয়ার করলেন আমাদের অতিথি সজীব ভাই, ওনার প্রথম ঘটনাটিও বেশ চমৎকার ছিল, ওনার বলার ধরন, সেই সাথে যে মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছিল, যেমন একটা জিন কেন্দ্রিক একটা ঘটনা, যে এরকম ঘটনা কিন্তু হয়। যেমন আমার এলাকাতেও এক আঙ্কেল ছিলেন, উনি এখনও আছেন, উনি ছেলে মানুষ, অথচ ওনাকেও জিন আসর করেছিল এবং উনি দীর্ঘদিন নাকি জিনদের দেশে ছিলেন এবং ওনাকে নিয়ে গিয়েছিলেন। উনি এখনও আছেন, ওনার সঙ্গে দেখা হয় মাঝে মধ্যেই, কথা হয়। তো আমার আসলে গত সপ্তাহে দেখা হয়েছিল, কিন্তু এই বিষয়টা প্রশ্ন করতে ভুলে গেছি। আপনার দারুণ একটা ঘটনা, একটা কথা মনে পড়লো। আমি কোনো একদিন তাকে নিয়ে আসবো এবং সরাসরি তার কাছ থেকে শুনবো যে উনি কী এক্সপিরিয়েন্স করেছিলেন। ওনার বয়স যখন এরকম হাই স্কুলে পড়ে সম্ভবত, আমি খুব ছোট, তখন সম্ভবত প্রাইমারি লেভেলে বা ক্লাস 1-2-তে পড়ি, সেই সময়কার ঘটনা আমার একটু মনে আছে। আমাদের এলাকায় বেশ সাড়া ফেলে দিয়েছিল সেই কাকুর ঘটনাটি। তো উনি প্রায় 1 মাসের ওপরে উনি নিখোঁজ ছিলেন, এরকম একটা বিষয়। তো যাই হোক, তো প্রথম ঘটনাটি যেমন সজীব ভাই শেয়ার করলেন যে সেই মেয়েটিকেও একটা জিন আসর করেছিল। উনি দেখতে অনেক সুন্দর ছিলেন এবং শেষ মুহূর্তে, মানে শেষ পর্যন্ত ওনার জীবন ত্যাগ করতে হয়, এরকম একটা বিষয়। এবং এই যে চরের ঘটনাটি শুনলাম, বেশ কয়েকজন বলেছেন চরের ঘটনাটিও চমৎকার ছিল। এবং আজকে আমাদের যারা অতিথি ছিলেন প্রত্যেকের ঘটনাগুলো ছোট হলেও বেশ চমৎকার ছিল। যেমন মেজবা যে ঘটনাটি শেয়ার করেছে মাহফিল থেকে ফেরার পথে, যে ঘটনাটি, সেটিও বেশ চমৎকার ছিল। তো লিখেছে, প্রশ্ন করেছেন জান্নাত বাপ্পি কবে পাঠাতে পারবো? আপনি এনি টাইম, এখনই পাঠাতে পারেন চাইলেও। লিখেছেন শারমিন তৃষ্ণা, আজকে মিস হয়ে গেল, দেরি করে ফেললাম, আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ থেকেই শুনে নিতে পারেন। লিখেছিলেন আমাদেরকে অন্য কোনো সময় রেডিও সারাবেলার ভৌতিক অনুষ্ঠান ভূতবেলা শুনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কবির রাতুল ভাইয়া আবার আসবেন, শুভরাত্রি। আচ্ছা, আমার আগে আপনি বিদায় দিয়ে দিলেন। আচ্ছা, লিখেছেন আমাদেরকে আসিফ আনসারি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো অনেক কথা হয়ে গেল, অনেক ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম। তো এই পর্যায়ে আমি আসলে আর কথা বাড়াতে চাই না। তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। প্রতি সপ্তাহের মতো প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 9:05 আমরা ভূতবেলা নিয়ে হাজির হয়ে যাই। তো সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু আজকের আয়োজনে শাহাদুলকে ভীষণভাবে মিস করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আবারও আমরা ভূতবেলার নতুন একটি এপিসোড নিয়ে ফিরে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।